আচ্ছা, ওকে। আজকে লেসন 7 আসলে গতদিনে কুলম্বস ল যেটা শুরু করেছিলাম সেটা কন্টিনিউশন, দ্যাট ইজ কুলম্বস ল এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা শুধু লিখেছি এবং ওটা ব্যাখ্যা করেছি আমরা। তো টুডে উইল অ্যাপ্লাই কুলম্বস ল, হ্যাঁ, টু ফাইন্ড সামথিং। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করে আমরা কি কি বের করতে পারি আর সেগুলো নিয়ে আমরা কথা বলবো আর কি। সো লেট আস স্টার্ট। আর আরেকটা জিনিস আমরা দেখবো, এটা শুধু ইন্ট্রোডাকশন দেওয়া হবে, আজকে নেক্সট ক্লাসে বিস্তারিত করা হবে ইনশাল্লাহ। সেটা হলো ইলেকট্রিক ফ্লাক্স আর ফ্লাক্স ডেনসিটি। আর টাইম পারমিট না করলে শেষের দিক থেকে হয়তো আমরা পরের ক্লাসের জন্য নিয়ে যাবো এটাকে। সো দ্য ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল, যেটা আমরা গত ক্লাসে ডেরাইভ করেছিলাম, সেটা প্রসঙ্গত আজকে আবার লিখে ফেললাম আর কি। তো মনে রাখবো এখানে যে এটা খুব ইম্পর্টেন্ট একটা বোঝার ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আহ, যদি আর ক্যাপ লেখো তাহলে কিন্তু অবশ্যই আর স্কোয়ার থাকে এখানে, এটা ইম্পর্টেন্ট। আর যদি আর ভেক্টর লেখো কিন্তু আর ভেক্টর, এই জন্য তখন কিন্তু এখানে আর কিউ। ওকে, তো এই এই জিনিসটা আমরা গতদিনে মনে করে দিয়েছিলাম, সেটা কিন্তু আবার আমরা লিখতে হবে, বিকজ মানে আর ক্যাপ ইজ নাথিং বাট হোয়াট। আমরা তো এটা আগেও শিখছি যে আর ক্যাপ মানে হলো যে সিম্পলি আর ক্যাপ মানে হচ্ছে আর ভেক্টর ডিভাইডেড বাই আর। তো ফর দিস রিজন তুমি যদি আর ক্যাপ দিয়ে লেখো তাহলে এখানে ফর্মুলাতে আর স্কোয়ার হবে। আর যদি মনে করো যে আর পুরো ভেক্টরটা ইউজ করো তাহলে এখানে আর কিউব লিখবা। তো আজকে আমরা নতুন একটা জিনিস যেটা দেখতে যাচ্ছি সেটা হলো ইলেকট্রিক ফিল্ড। তো ভেরি ইম্পর্টেন্ট ফর আস। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে যে এমনি নর্মালি কি জানি, নর্মালি আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড হলো যে আমি যদি কোনো একটা কিছু পরিমাণ চার্জ রাখি, হ্যাঁ, তাহলে এই চার্জের মানে ক্ষেত্রের আশেপাশে বা যে কোনো একটা এলাকা জুড়ে এর একটা ফিল্ড তৈরি করে। এই ফিল্ডের কাজ হলো যে আমি যদি অন্য কোনো চার্জ এখানে রাখি তাহলে ওই চার্জটা গিভেন বর্তমান চার্জের সাথে জাস্ট অ্যাট্রাকশন বা রিপালশন যে কোনো একটা কাজ করে আর কি। তাহলে এটাকে আমরা বলছি ইলেকট্রিক ফিল্ড, যে এলাকা জুড়ে তার প্রভাবটা থাকে। এটা হলো কোয়ালিটেটিভ ডেফিনেশন। আর যদি বলি যে আমি মেজার করব কিভাবে, তো মেজার করতে গেলে আমাকে একদম ম্যানুয়ালি একটা চার্জ কোথাও রেখে দেখতে হবে সে কি পরিমাণ ফোর্স অনুভব করে। তা আমি যদি বলি যে সাপোজ এখানে পি পয়েন্টে, দিস ইজ এ পয়েন্ট পি, এই যে পয়েন্টটা, তো পি পয়েন্টে ধরো আমি একটা ওয়ান মানে ইউনিট পরিমাণ চার্জ, দ্যাট ইজ 1 কুলম একটা চার্জ, পজিটিভ চার্জ, দ্যাট ইজ +1 কুলম পজিটিভ চার্জ মনে করে আমি এখানে রেখেছি আর কি। তো এক্সিস্টিং যে চার্জ আছে কিউ, তার থেকে মনে করো ক্যাপিটাল আর দূরত্বের কোনো বিন্দুতে, ঠিক আছে, আমি কি করছি যে 1 কুলম মানের একটা চার্জ রেখেছি, তাহলে ইট উইল অবভিয়াসলি এক্সপিরিয়েন্স এ ফোর্স। তো যেহেতু দুইটাই পজিটিভ চার্জ, দ্যাট ইজ প্লাস কিউ এবং +1, তাহলে এদের মধ্যে একটা রিপালশন কাজ করবে। এই জন্য এখানে কিন্তু রিপালসিভ ফোর্সটা ই যেটা, এটা কিন্তু বিপরীত দিকে দেখানো হয়েছে আর কি। ওকে, তাহলে মানে কোয়ান্টিটেটিভ যেটা ডেফিনেশন ইলেকট্রিক ফিল্ডের, সেটা হলো এই যে আমি যদি 1 কুলম চার্জ কোনো একটা মনে করো যে চার্জের আশেপাশে রাখি, ধরো আর দূরত্বে রাখলাম আর কি, তো উইল ইট এক্সপিরিয়েন্স এ ফোর্স। 1 কুলম চার্জের উপরে যে পরিমাণ ফোর্স কাজ করবে, দ্যাট ফোর্স ইজ কল্ড, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্যাট পয়েন্ট, অথবা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, যেটাকে আমরা বলি আর কি যে তড়িৎ বা চৌম্বক প্রাবল্য বলে আর কি। ঠিক আছে বাংলায়। তো বাংলাটা আমরা একবার শুধু বললাম যে লিঙ্কটা ধরার জন্য, এটা ছোট ক্লাসগুলোতে আমরা আসলে এটা পড়েছি। তো আমি যদি এখন ইউজ করি হচ্ছে যে কুলম্বস লটা, তা এর আগে তো আমরা দেখেছি যে কুলম্বস ল বলে যে দুইটা চার্জ যদি আমি ডি দূরত্বে বা আর দূরত্বে, ছোট হাতের আর দূরত্বে রাখি, তাহলে 1/4 পাই এপসিলন লিখবো, তারপরে চার্জ দুইটার গুণফল দেবো উপরে আর নিচে দেবো হচ্ছে তাদের দূরত্বের স্কোয়ার। তো এখানেও কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা স্পেশাল একটা ক্ষেত্র, যেখানে দুইটা চার্জের মধ্যে একটা চার্জ হচ্ছে 1 কুলম। তাহলে এখানে খেয়াল করো যে কিউ ওয়ান আর কিউ টু, কিউ ওয়ান হচ্ছে কিউ আর কিউ টু হচ্ছে 1 কুলম মনে করো। তাহলে আমি যদি বলি যে এই 1 কুলম চার্জের উপরে কি পরিমাণ ফোর্স কাজ করছে, সেটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড বলবো, এবং ইলেকট্রিক ফিল্ডকে আমরা ক্যাপিটাল এ দিয়ে এক্সপ্রেস করব। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি যে হোয়াট ইজ ক্যাপিটাল ই, তাহলে এটা কিন্তু আসলে ফোর্সই কিন্তু পার্থক্য একটাই, সেটা হচ্ছে যে এই দুইটা চার্জের মধ্যে একটা চার্জ হচ্ছে 1 কুলম। তাহলে আমরা লিখতে পারি, ঠিক আছে, যে 1/4 পাই এপসাইলন, ঠিক আছে, আর হচ্ছে যে এটা কি হবে কিউ ওয়ান ইন্টু কিউ টু, তাহলে কিউ ওয়ান আর কিউ টু আছে, একটা কিউ আর একটা ওয়ান, তাহলে আমি লিখবো হচ্ছে কিউ আর আরেকটা লিখবো ওয়ান। আর মধ্যবর্তী যে ডিস্টেন্স যেটা, সেটা হচ্ছে আর। আমি যদি এখানে মনে করো আর ইউনিট ভেক্টর দেই তাহলে এখানে হবে স্কোয়ার, আর যদি ফুল ভেক্টর দিই তাহলে হবে আর কিউ। এগুলো আমরা আগে পড়েছি আর কি। সো
এখানে ক্যাপিটাল আর দিব, বিকজ আমরা ক্যাপিটাল আর সিম্বল ইউজ করছি এই জন্য। তাহলে এটা ফাইনালি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপ, ঠিক আছে, আর এখন হচ্ছে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। আচ্ছা, এটা দিতে বলে গেছি, এটা দিব অবশ্যই, নাহলে তো অবশ্যই ভুল হবে। তাহলে আগে এটা লিখলাম, তারপরে আমি 1/4 পাই এপসিলন লিখলাম, 1/4 পাই এপসিলন। এর হলে এপসিলন জায়গায় এপসিলন নট দিয়ে দেবো, আর এখানে লিখবো হচ্ছে যে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এই ফর্মুলাটা পুরো কোর্স জুড়েই থাকবে, এটা কখনোই ভোলা যাবে না। দূরত্ব যদি তুমি ক্যাপিটাল আর না বলে স্মল আর বলো, তাহলে স্মল আর দিবা, কোনো সমস্যা নেই। ওকে, আর ইউনিট হলো, এটার ইউনিট হচ্ছে ভোল্ট পার মিটার, খেয়াল রাখবো, ইউনিট হলো ভোল্ট পার মিটার, এটাও ভুলবো না আমরা কখনো। ওকে, আচ্ছা, এখন একটা মজার ব্যাপার হলো যে আমি বলছি যে 1 কুলম চার্জ রাখলে সে যে ফোর্স অনুভব করে সেই ফোর্সটা কিন্তু এটা, এবং সেটাকে আমরা বলছি ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড কিন্তু একটা ফোর্স আসলে, অ্যান্ড দ্যাট ফোর্স ইজ মেজার্ড বাই দিস ফর্মুলা। ওকে, আচ্ছা, এটা একটা ব্যাপার। আরেকটা হলো, আমি যদি 1 কুলম চার্জ না রেখে অন্য কোনো চার্জ রাখি, ধরো এখানে 1 কুলম চার্জ রাখছি না, আমি অন্য কোনো চার্জ রাখছি, ধরো কিউ নট পরিমাণ চার্জ রাখছি, তাহলে কি আমি 1 কুলম, এটাও ঠিক না, 1 কুলম চার্জের উপরে ফোর্স যদি হয় মানে ই ভেক্টর, তাহলে কিউ নট এর উপর ফোর্স হবে নট ইন্টু ই ভেক্টর। এই জন্য এখানে বলা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড অন এ টেস্ট চার্জ প্লেট অ্যাট মানে প্লেসড অ্যাট পি, অর্থাৎ এখানে 1 কুলম না রেখে ধরা যাক আমি কিউ নট কুলম চার্জ রাখছি, দেন যে ফোর্সটা কাজ করবে দ্যাট ফোর্স উইল বি, ঠিক আছে, ওই যে কিউ নট ইন্টু ই ভেক্টর। এখন কিন্তু এটা নিউটন হয়ে গেছে। তাহলে যেখানে কিউ নটটাকে আমরা বলছি যে একটা টেস্ট চার্জ, ঠিক আছে, এটা আমি একটা মানে এর উপরে আমি কি পরিমাণ ফোর্স হবে ওটা বের করতে চাই, এই জন্য এটাকে বলছি আমরা একটা টেস্ট চার্জ। আই থিঙ্ক এটা ধরতে পারছো যে হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড, এবং ইলেকট্রিক ফিল্ড জানা থাকলে উপকারিতাটা হলো, উপকারিতা কিন্তু এই পরের ইকুয়েশন দিয়েই বোঝা যাচ্ছে আর কি। ঠিক আছে, যে এটা উপকারিতা কি, উপকারিতা হলো যে আমি যদি কোনো একটা ফিল্ডের জাস্ট ই ভেক্টরটা জানি, ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টরটা যদি জানি, তাহলে 1 কুলম চার্জ হলে এইটাই হবে রেজাল্ট, ক্যাপিটাল ই ভেক্টর। আর যদি অন্য কোনো চার্জ হয়, তাহলে ওই অন্য কোনো চার্জের মান দিয়ে গুণ দিয়ে দেবো। সেই জন্য বলা হচ্ছে যে এফ ইকুয়াল টু কিউ নট ই। তো ভেরি ইম্পর্টেন্ট এটা বোঝার জন্য আর কি, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবা। তাহলে এটা হলো যে ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন। তো আমরা কুলম্বস লটাকে একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন কিন্তু এইমাত্র দেখে ফেললাম আসলে, তাই না? তো হাউ কুলম্বস ল ক্যান বি অ্যাপ্লাইড, ঠিক আছে, তার একটা আনসার হলো যে কুলম্বস ল ক্যান বি অ্যাপ্লাইড টু ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড, এবং এটাকে ফর্মুলা হিসাবে কিন্তু ব্যবহার করব। ঠিক আছে, এটা বক্স করা যেগুলো তার সবই প্রায় ফর্মুলা কিন্তু আসলে। তাহলে ই ভেক্টর ইজ ইকুয়াল টু আর ক্যাপ 1/4 পাই এপসিলন কিউ ডিভাইডেড বাই, ক্যাপিটাল আর দূরত্ব দেওয়া থাকলে ক্যাপিটাল লিখবা, স্মল আর দূরত্ব দেওয়া থাকলে স্মল আর লিখবা। সো নাথিং নিউ হেয়ার। আচ্ছা, আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেখানে আমরা দেখতে চাচ্ছি আর কি, ঠিক আছে, সেটা হলো যে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি বলে একটা টার্ম আছে। তো ইলেকট্রিক ফ্লাক্স আমরা বিস্তারিত আলোচনা পরে আসবো, ঠিক আছে, ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি বিস্তারিত আলোচনা আজকের ক্লাসে শেষের দিকে বিস্তারিত দেখাবো আর কি। হ্যাঁ, যে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি যেটাকে আমরা ডি ভেক্টর বলি, তাহলে কিন্তু আসলে এটা একটা ডি ভেক্টর। ওকে, তো ডি ভেক্টর এটা, এটা ডেফিনেশনটা ডিটেল বলা হবে পরে, মানে আপাতত আমি লিখে রাখছি আর কি। সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি ডি যেটা, সেটা হচ্ছে যে ইলেকট্রিক ফ্লাক্স, ফ্লাক্স নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা, ঠিক আছে, ইলেকট্রিক ফ্লাক্স পার ইউনিট এরিয়া। আর ইলেকট্রিক ফ্লাক্সের সাথে ডি এর একটা রিলেশন আছে, সেটাকে আমরা বলবো যে ডি ইজ ইকাল টু এপসাইলন ই। ডিটেল আসছে একটু পরে, আজকে ক্লাসে আমরা ইনশাল্লাহ শেষের দিকে দেখাবো আর কি। তো এইটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, এবং ডি এবং এটা একটা এম্পিরিক্যাল রিলেশন। এম্পিরিক্যাল মানে প্রপোর্শনাল রিলেশন গুলো সবই এম্পিরিক্যাল রিলেশন হয়। তো আই থিঙ্ক এটা আপাতত এখানেই থাকুক, আমরা স্কিপ করে যাচ্ছি, কিন্তু পরে ডিটেল দেখাবো ইনশাল্লাহ। প্লাস কি, কেন, কিভাবে আসে, এগুলো ডিটেল দেখানো হবে। তো ইলেকট্রিক ফিল্ড যদি আমি দুয়ের অধিক বা একের অধিক চার্জের জন্য মনে করে যে আমি ফিল্ড ক্যালকুলেট করতে চাই, ফর এক্সাম্পল এখানে দেখো যে দুইটা ফিল্ড আছে, মানে দুইটা চার্জ আছে। একটা চার্জ হচ্ছে কিউ ওয়ান, এই যে লাল স্পট দিয়ে লেখা, ঠিক আছে, আরেকটা দেখো এই যে তোমার এখানে ইয়ে, তোমার আরেকটা আছে যে কিউ টু, যেটা ভালো করে খেয়াল করতে দেন, এইগুলো একটা কালার দিয়ে লেখা আর কি, ঠিক আছে, কিউ টু, এরকম দুইটা চার্জ আছে মনে করো।
তো তোমাকে বলা হলো যে এই দুইটা চার্জ গিভেন আছে, এই অবস্থায় তোমাকে পি বিন্দুতে ফিল্ড ক্যালকুলেট করতে হবে। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এটা বোর্ডে দেখে আসি আগে, তাহলে পরিষ্কার হবে যে কি আমরা কিভাবে অ্যাপ্লাই করছি এটাকে। সাপোজ দিস ইজ আওয়ার সিস্টেম। সো এক্স ওয়াই জেড। তো আমি বলছি কি যে এইখানে একটা চার্জ আছে মনে করো, দ্যাট চার্জ ইজ কিউ 1। এখানে আরেকটা চার্জ আছে, ধরা যাক দ্যাট চার্জ ইজ কিউ 2। তো তোমার একটা পয়েন্ট দেওয়া আছে এখানে, এটা হলো মনে করো পি পয়েন্ট, পি বিন্দু। ওকে, এখন তোমাকে বলা হলো কি যে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করো। আগে যদি মাত্র একটা চার্জ যদি হয় তাহলে তো সরাসরি ফর্মুলা ধরো, এখানে সিম্পল একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, ধরো শুধু কিউ 1 আছে, আমার এখানে একটা পি বিন্দু আছে, তাহলে একটা চার্জের জন্য ফিল্ড ক্যালকুলেট করতে হবে। তো যোগ করে দিয়ে বাড়াই দিয়ে ই ক্যালকুলেট করার জন্য ডাইরেক্ট লেখা যাবে, তাই না, যে ই ভেক্টর ইজ ইকাল টু, হ্যাঁ এটা মানে এটা যদি মনে করো আর ক্যাপ হয়, তাহলে এখানে আর ক্যাপ দিয়ে 1/4 পাই এপসাইলন আর হচ্ছে যে কিউ ডিভাইডেড বাই, এটা কিউ 1 বলছে, সো কিউ 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার। কিন্তু এখানে লক্ষ্য করো যে এখানে বলা আছে যে দুইটা চার্জ, তাহলে দুইটা চার্জ মানে তাহলে আমাদের লাগবে হচ্ছে সুপারপজিশন। সুপারপজিশন মানে হলো যে একটা করে চার্জের এফেক্ট বের করে নিয়ে শেষে যে যোগ করে দেবো। তাহলে আমি কি করবো, এই যে পি পয়েন্টে, ঠিক আছে, এটা মনে মনে একটা 1 কুলম্ব চার্জ এখানে রাখি, তাহলে কি করে এই যে এটা যোগ করে দিই, এটা যোগ করি। তাহলে আমি যদি এটা যোগ করি, তাহলে এটিকে বাড়াই দিলে যেটা হবে সেটা হচ্ছে ই 1। এবং ই 1 যখন ক্যালকুলেট করব তখন ধরে নেবো যে কিউ 2 নাই, শুধুমাত্র কিউ 1 এর জন্যই আমি বের করতে যাচ্ছি আর কি। তো আমার যদি এই পয়েন্টগুলো স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে স্থানাঙ্ক থেকে কিন্তু আমি এই যে এদের ভেক্টরগুলো বা পজিশন ভেক্টরগুলো বের করে ফেলতে পারি। যেমন এই এখানে কিউ 1 আছে, সো ধরা যাক এটার পজিশন ভেক্টর আর 1, আর পি বিন্দুর ধরা যাক এটা হলো পজিশন ভেক্টর আর 2। এটা কিন্তু ভেক্টর এগুলা। তাহলে অবভিয়াসলি এই এই এই- এই যে কিউ, এই যে দূরত্বটা, এই দূরত্বের পজিশন ভেক্টর যেটা, সেটা কিন্তু হয়ে যাবে আর 1 মাইনাস আর 2, তাই না? তাহলে আর আর সরি, এটা আর 2 না বলে আর বলি, বেটার এটা আর বলি আর কি, নট আর 2, আর ভেক্টর। তাহলে এই যে এইটা যে এইটা এক্সপ্রেশন হবে সেটা কি হবে, সেটা হবে আর 1 আর মাইনাস আর 1, দ্যাট ইজ এই দূরত্বটা। সিম্পল একটা ট্রায়াঙ্গেল রুল থেকে এটা তো আমি ও বলি, এটা যদি এ বলি, মনে করে এটা হচ্ছে পি, তো বলাই আছে এটা পি বিন্দু, পিটাকে এখানে বলি, বিন্দুটা হচ্ছে এখানে, সো দিস ইজ দ্য পি পয়েন্ট। তাহলে আমি তো মানে খুব সহজে এটা আগে বলেছি, এবং আমি যদি বলি যে ও এ, হ্যাঁ, প্লাস মনে করো যে ও তোমার এখানে ও এ প্লাস এপি, হ্যাঁ, ও এ প্লাস এপি মানে তো আসলে ওপি। ওকে, তাহলে এখান থেকে আমরা এপি ভেক্টরটা পেয়ে যাব। তাহলে এপি ভেক্টর উইল বি ওপি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। এখন ওপি ভেক্টরকে আমি এই যে পজিশন ভেক্টর আর দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আর ও এ ভেক্টরকে আমরা বলছি জাস্ট আর 1। তাহলে কিন্তু আমরা আর-আর1, এটা হচ্ছে এটা। তো যদি আমি এই দুইটার মানে দূরত্ব প্রকাশ্য ভেক্টরটা একবার পেয়ে যাই, তাহলে কিন্তু এক লাইনই হয়ে যাবে। যেন আমি চাচ্ছি যে এইদিকে মানে জাস্ট এরকম কোন দিকে যে এটা চাচ্ছি সেটা হলো ই 1। তাহলে হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন ফর ই 1, দেখা যাবে না? তাহলে 1/, আচ্ছা এখানে ই করি আগে, হ্যাঁ, যে 1/4 পাই এপসাইলন, তারপর মনে করো ভেক্টরটার এই যে দূরত্ব ভেক্টর কোনটা, দূরত্ব ভেক্টর যে এই ব্র্যাকেটে লিখছি যেটা, এই বক্সের মধ্যে লিখছি, হ্যাঁ, তাহলে দূরত্ব ভেক্টর যদি আগে লেখো তাহলে এটা দেওয়ার আগেই লিখে ফেলতে পারি। ওকে, তাহলে আমরা দূরত্ব ভেক্টর আগে লিখছি, তাহলে আর মাইনাস আর 1। ওকে, এইটা এটা হলো এটার ভেক্টরটা গেল, ঠিক আছে। আর এখানে কি লিখবো, 1/4 পাই এপসাইলন, আর এটারই ম্যাগনিটিউড আসবে নিচে কিউব আকারে, আর উপরে যাবে চার্জের মানটা। তার মানে আমি এটা যদি মুছে দিই এখানে, ওকে, তাহলে উইল রাইট হ্যাট হোয়াট, উপরে দেবো চার্জের মান, দ্যাট ইজ কিউ 1, আর নিচে দেবো এটার কিউব, দ্যাট ইজ আর ভেক্টর মাইনাস আর 1 ভেক্টর তার হোল কিউব। আচ্ছা এটা কে বোঝো নাই বলো?
মানে বিষয়টা খুব সিম্পল। তুমি যে কোনো একটা চার্জ ধরো এখানে আছে এবং সেটা Q1, তো এইটা থেকে তুমি R-R1 ভেক্টর এরকম একটা দূরত্বের কোন একটা বিন্দু পিতে তুমি ফিল্ড চাচ্ছ, সেই ফিল্ডটার এক্সপ্রেশন কিন্তু এটা। ওকে, কারণ এইটাই হচ্ছে তোমার হচ্ছে এদের এই দুটার মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা তো জানি যে মানে যদি ফুল ভেক্টর আকারে লিখি, হ্যাঁ, তাহলে তো এটা কি হবে, কিউব হবে, এই জন্য কিউব লিখছি এখানে। তো এটাকে আমরা এইভাবে লিখি 1/4πε, উপরে হচ্ছে Q1 ইন্টু R ভেক্টর মাইনাস R1 ভেক্টর ডিভাইডেড বাই, উই ক্যান রাইট এখানে হচ্ছে কত, R ভেক্টর মাইনাস R1 ভেক্টর তার হোল কিউব। তো দিস ইজ অ্যাকচুয়ালি E1। সিমিলারলি আমি যদি Q2 এর কারণে চাই, তাহলে আরেকটা বেরোবে এরকম, তা যোগ করো, যোগ করে এদিকে বাড়াই দাও, তাহলে ওইটা পাবো হচ্ছে U2। মেইন ফিগারে যদি আমরা যাই, তো এটা একটু আমরা লিখে ফেলতে পারি আর কি। তো এখন 2 পয়েন্ট চার্জের জন্য এখানে কিন্তু লক্ষ্য করো যে ফিগার দেখো আবার ভালো করে, এটা তো আমাদের অরিজিন। আমি এখানে Q1 চার্জ রাখছি, এখানে Q2 চার্জ। তাহলে প্রথমে আমি Q1 চার্জের জন্য একটা ভেক্টর পাচ্ছি যেটা হচ্ছে E1। এই যে আমি অ্যারো দিয়ে দিলাম, তোমরা খাতায় লেখার সময় অ্যারো সহ লিখবা। এগুলো সব কিন্তু ভেক্টর, দিজ আর অল ভেক্টরস, এটু ভেক্টর, এগুলো সব ভেক্টর। তাহলে আমি যদি শুধু প্রথমটার জন্য লিখি, দেন হোয়াট ইজ E1, এটা এটা হলো যে E1 আগে বের করো। তাহলে শুধু প্রথম চার্জের জন্য এটা, দ্যাট ইজ E1 ইজ ইকাল টু, ওকে। তাহলে এটা কি হবে, এখানে আমি লিখবো যে Q1 ইন্টু এখানে হচ্ছে R ভেক্টর মাইনাস R1 ভেক্টর ডিভাইডেড বাই, এখানে কি হবে 4πε, এখানে হচ্ছে R ভেক্টর মাইনাস R1 ভেক্টর হোল কিউব। একইভাবে এখন তো E1, একইভাবে Q2 চার্জের জন্য E2 আরেকটা পাবা, যেখানে কিন্তু লেখা আছে এখন কিন্তু ইউজ হবে এই দুটো, এই ভেক্টর গুলো, যেমন এই ভেক্টর গুলো এখন ইউজ হচ্ছে কিন্তু ফর দিস রিজন হোয়াট উইল বি E2। তাহলে E2 আবার একই একই নিয়মে আমরা বের করে ফেলতে পারবো। সো উইল রাইট Q2 ভেক্টর কিন্তু এইবার হবে R-R2, তাহলে এটা Q2 ভেক্টর, এটা হবে R ভেক্টর মাইনাস R2 ভেক্টর ডিভাইডেড বাই, এখানে কি হবে 4πε, লিখলাম 4πε, আর এটার ম্যাগনিটিউড দ্যাট ইজ R ভেক্টর মাইনাস R2 ভেক্টর তার হোল কিউব। এটা আলাদাভাবে চিন্তা করলে কিন্তু তখন আমি টোটাল বলবো যে টোটালটা কত, তখন কিন্তু এই যে E1 আর E2 সিম্পলি যেহেতু আমি ভেক্টর ফর্মে লিখছি, মাঝখানে যোগ চিহ্ন দিয়ে লিখে দিলে হবে। সো উইল রাইট টোটাল ই, যেটা ই ইজ ইকুয়াল টু সিম্পল, সেটা হচ্ছে E1 ভেক্টর প্লাস E2 ভেক্টর, রাইট। তাহলে এই দুটো যোগ করে ফেলবো, সেটা মানে একবারে যেটা কমন যায় কমন নিয়েই লিখি, হ্যাঁ। তাহলে এখানে হবে 1/4πε ইজ কমন, সো উই ক্যান রাইট 1/4πε, এটা কমন দিয়ে লিখি। আর ব্র্যাকেটে আমি বাকি টার্মগুলো লিখে দেবো। তার মানে এখানে কি লিখবো, Q1 ইন্টু R ভেক্টর মাইনাস R1 ভেক্টর ডিভাইডেড বাই R ভেক্টর মাইনাস R1 ভেক্টর তার হোল কিউব প্লাস, এখানে হবে Q2 এগুলো তো R ভেক্টর মাইনাস R2 ভেক্টর ডিভাইডেড বাই, এখানে হচ্ছে R ভেক্টর মাইনাস R2 ভেক্টর তার হোল কিউব। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের আলটিমেট আনসার। একটা মজার কথা বলি, ধরো যে তোমরা এখানে আরেকটা চার্জ আছে, এখানে কোশ্চেন, ধরো এখানে আরেকটা চার্জ স্যার আছে, স্যার এখানে পি বিন্দুতে কি আমরা হচ্ছে 1 কুলম চার্জটা কনসিডার করতেছি? বিকজ ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হচ্ছে আমাদের, এই জি জন্য। স্যার, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ জি হ্যাঁ। স্যার। এখন ধরো তোমার এখানে চার্জের সংখ্যা আরেকটা বাড়াই দেবো, ধরো এখানে আরেকটা চার্জ আছে Q3, তাহলে আরেকটা এখানে আরেকটা টার্ম বেড়ে যাবে, পার্থক্য তো কিছু নাই নাকি। যদি চতুর্থ আরেকটা দেই, তাহলে এখানে মানে দুইটা চার্জ বলে এখানে দুইটা টার্ম আসছে। তো এখানে কিন্তু এই যে R-R1 আর R হচ্ছে যে বিন্দুতে চাচ্ছি ওই বিন্দুর পজিশন ভেক্টর, রাইট। আর R1 R2 এরা কি, এরা হচ্ছে যে দুইটা বিন্দুতে চার্জ গিভেন আছে ওদের পজিশন ভেক্টর। সুতরাং আমরা যদি বলা হয় যে আরেকটা তৃতীয় চার্জ আছে, তাহলে আরেকটা টার্ম বেড়ে যাবে এখানে, ওকে। তাহলে তখন কি হবে, Q3 ইন্টু R-R3 ডিভাইডেড বাই R-R3 তার হোল কিউব হবে। তো এইভাবে যেতে যেতে আমি যদি n সংখ্যক চার্জের জন্য বলি, তাহলে এরকম একটা জেনারেল এক্সপ্রেশন পাবো এখন, তাই না। তো হোয়াট মে বি দ্য জেনারেল এক্সপ্রেশন নাও, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে ফর n নাম্বার অফ চার্জেস, তাহলে আমি লিখতে পারি E ইজ ইকুয়াল টু, এবার তাহলে সামেশন সাইন দিয়ে লিখি, তাহলে 1/4πε
এপসাইলন উইল ইউজ এ সামেশন, এখানে এন সংখ্যক চার্জ আছে, তাহলে আমি এটা ছোট হাতের আই ধরি ভ্যারি করার জন্য আই ইজিক্যাল টু 1 to n। ওকে, আর এখানে আমরা লিখি যে এখানে কিউ আই মানে যতগুলো চার্জ আছে এটা, তাহলে এখানে কি লিখবো, আর ভেক্টর মাইনাস এখানে আই তম ভেক্টর, তাহলে একবার 1 দিয়ে একবার 2 দিয়ে একবার 3 দিয়ে এইভাবে, আর এইটারই ম্যাগনিটিউডের কিউব দিয়ে ভাগ হবে, তার মানে আর ভেক্টর মাইনাস আর আই ভেক্টর তার ম্যাগনিটিউডের কিউব, তাহলে এত ভোল্ট পার মিটার। সো তোমার যদি চার্জ 3টা থাকে তাহলে ক্যাপিটাল এন এর মান 3। এই সামেশন মিন করে কি মাঝখানে মানে প্লাস সাইন দিয়ে দিয়ে এটা ভেঙে ফেলতে পারবো আর কি। সো তোমার যদি 3টা চার্জের জন্য হয় তাহলে এখানে এটা 3বার লিখতে হবে, এই যে এখানে আই এর মান একবার 1 একবার 2 একবার 3, 10টা চার্জের হলো 10বার লিখতে হবে। তার মানে মানে জেনারেল রুল মানে এক্সপ্রেশন যেটা ইটস ইম্পর্টেন্ট ফর আস। ঠিক আছে, তো ফর এন নাম্বার অফ চার্জেস উই ক্যান রাইট দিস। তো এইটা হলো যে পয়েন্ট চার্জের জন্য। পয়েন্ট চার্জ মানে কি, যে সমস্ত চার্জ, এটা গত ক্লাসে বলেছিলাম যে যে সমস্ত চার্জকে আমি একটি নির্দিষ্ট বিন্দুতে জড়ো করে রাখতে পারি। যেমন তোমাকে 10 কুলম চার্জ দিলাম, বললাম আমি যে এ বিন্দুতে রেখে দিব, তার মানে এটা সরানো ছিটানো না। সরানো মানে কিন্তু ডিস্ট্রিবিউটেড, মানে এটা একটা লাইন বরাবর বা একটা সারফেস এর উপরে অথবা একটা ভলিউমের ভিতরে ডিস্ট্রিবিউট করা, এটাকে আমরা বলছিলাম ডিস্ট্রিবিউটেড। ওকে, কিন্তু তোমার যদি বলা হয় যে এটা সিম্পলি একটা নির্দিষ্ট পয়েন্টে রাখছো, তাহলে কিন্তু অলওয়েজ কি হবে, পয়েন্ট চার্জ। তাহলে এটা কিন্তু পয়েন্ট চার্জের জন্য এটা ফর্মুলা। ওকে, তো এটা তুমি মনে করো যে যদি অনেকগুলো চার্জ থাকে তাহলে এটা এন সংখ্যক চার্জ থাকলেও আননোন সংখ্যক চার্জ থাকলেও আমরা এরকম একটা এক্সপ্রেশন ব্যবহার করতে পারবো। তো ভেরি ইম্পর্টেন্ট, এটা তখন অঙ্ক করার জন্য এটা ফর্মুলাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সো তোমার এখানে 2টা 3টা যাই বলুক, আগে ফর্মুলা লিখে নেবো, লিখে নিয়ে তারপরে আমরা এটাকে সেটা মনে করো ভ্যালুগুলো বসাই পর পর বসাই গেলে হবে। ঠিক আছে, খুব সহজ আর কি। আচ্ছা, নাও আমরা যেটা দেখতে যাচ্ছি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো যে ইলেকট্রিক ফিল্ডটা আমি পয়েন্ট চার্জের জন্য করলে এটা ফর্মুলা হিসেবে ব্যবহার করতে পারবো। হোয়াট হ্যাপেন্স ইফ উই ওয়ান্ট টু ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডিস্ট্রিবিউটেড চার্জ? ডিস্ট্রিবিউটেড মানে কি, ডিস্ট্রিবিউটেড মানে হলো যে এখন লাইন বরাবর অথবা একটা সারফেস বরাবর অথবা একটা ভলিউমের ভিতরে এটা ডিস্ট্রিবিউট করা আছে। তো কেমন হতে পারে ফিগারটা, ধরো এটা হলো কোশ্চেন। আচ্ছা, আমি কোশ্চেনটাকে ব্যাখ্যা করছি। ঠিক আছে, ফরগেট দিস ফিগার, আগে কোশ্চেনটা বোঝো। কোশ্চেনটা হলো যে ইনফাইনাইটলি লং ওয়্যার, ইনফাইনাইটলি লং ওয়্যার যেটাকে আমরা কন্টেন্স ডিস্ট্রিবিউটেড চার্জেড হ্যাভিং দ্য লাইন চার্জ ডেনসিটি রো এল। হ্যাঁ, তো আমরা আহ, আহ, আমরা ধরে নিলাম যে চার্জগুলোকে জেড অ্যাক্সিসের উপর সরানো আছে। এইখানে এখানে যে ফিগারটা আছে আমি পরে পেজে আবার আঁকবো, সমস্যা নাই। তো ভালো করে বোঝো যে এখানে জেড অ্যাক্সিস উপরে সরানো আছে এবং বলা আছে যে এটা একটা ইনফাইনাইটলি লং। তো ইনফাইনাইটলি লং মানে হচ্ছে কি, যে জেড অ্যাক্সিসের উপরে একটা তার আছে, যে তারের দৈর্ঘ্য হচ্ছে ইনফাইনাইট। তাহলে বোঝা যাচ্ছে যে নেগেটিভ দিকে এটা সে ইনফাইনিটি পর্যন্ত বিস্তৃত এবং পজিটিভ দিকে ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। এখন চার্জগুলোকে এরকম একটা মানে এরকম একটা জেড অ্যাক্সিসের উপরে এরকম একটা পর একটা পর 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 লাইন চার্জ ডিস্ট্রিবিউশন যেহেতু বলছে, তাহলে একটা লাইনের উপরে সরানো আছে। তো বলা হচ্ছে কি যে ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড এট এ জেনারেল পয়েন্ট পারপেন্ডিকুলারলি অ্যাপার্ট এট আর ডিস্টেন্স ফ্রম দ্য ওয়্যার। তার মানে এই ওয়্যার থেকে তোমাকে স্মলার আর দূরত্বে লম্ব হবে, সুতরাং এটা বোঝা যাচ্ছে যে চারদিকে যে কোনোটা কিন্তু হতে পারে। এটা বোঝানোর জন্য দেখো, এটা একটা জেনারেল দূরত্ব, এই যে আর ছোট হাতের আর বলা হয়েছে, তাহলে এরকম একটা কোন একটা পয়েন্ট পি, এই পি পয়েন্টে উই হ্যাভ টু ক্যালকুলেট। ঠিক আছে, মানে ই আর কি, মানে এটা বের করতে হবে, তাহলে এটা হলো সেই ই, তাহলে ই ইজ ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে, অ্যাট পি, এটা হলো উদ্দেশ্য আমাদের। ওকে, তার মানে মানে পি পয়েন্টে ই ভেক্টরের মান কত এটা বের করতে হবে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে ডিউ টু এ লং ওয়্যার, ঠিক আছে, এটা ই বের করবো আমরা। তো আমরা অঙ্কটা বুঝলাম, ঠিক আছে, এখন আমরা এটার ফুল অ্যানালিসিসে যাচ্ছি আর কি। তো আমরা একটু আমাদের মতো করে করি এখানে। ধরা যাক দিস ইজ দ্য ওয়্যার, ঠিক আছে, এবং সেটাকে আমরা বলছি যে ওকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত জেড অ্যাক্সিস বরাবর। সো দেয়ার আর আদার অ্যাক্সিস অলসো, না দেখালেও খুব একটা অসুবিধা নাই, এরকম অন্য অ্যাক্সিস গুলো আছে কিন্তু। বাট আমি কাজ করছি জেড, এইট হলো অরিজিন এবং জেড অ্যাক্সিস নিয়ে আমি কাজ করছি। তাহলে এটা হলো জেড ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি, এটা হলো জেড ইজ ইকাল টু মনে করো সাম প্লাস ইনফিনিটি, এরকম মানে এইভাবে চার্টগুলো ডিস্ট্রিবিউট করা। তো বলা হচ্ছে কি যে এইটার থেকে
মানে যে কোনো দিকে আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তার মানে ওই যে এটাকে যে সার্কেলটা দেখতে পাচ্ছিলে আর কি, ঠিক আছে, ওটা কিন্তু আসলে যে কোনো দিকে চারদিকে ঘুরে যে কোনো জায়গায় পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ওটা বোঝানোর জন্য সার্কেলটা লেখা হয়েছিল। তো ইন নিড নট মানে ড্র দ্য সার্কেল, দিলেও অসুবিধা নাই। তাহলে আমি ধরে নিচ্ছি যে এরকম একটা ক্যাপিটাল আর দূরত্বে, স্মলার আর একটা দূরত্বে, এখানে একটা, এটা একটা স্ট্রেট লাইন আর কি, ঠিক আছে, এরকম কোন একটা পয়েন্ট পি তে উই হ্যাভ টু ক্যালকুলেট ই। এখন একটা ছোট্ট একটা কথা বলে নিই আগে, ধরা যাক এটা হচ্ছে আমাদের লাইন, এইভাবে চার্টগুলো সরানো আছে। তা আমার আমার দরকার হচ্ছে এরকম একটা পয়েন্টে, এটা হলো পি পয়েন্ট। তো এখানে চার্জ আছে, এখানে চার্জ আছে, এটা পর 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 এই লাইনের উপর চার্জ সরানো আছে। তো আমি যদি যে কোনো একটা এখানে একটা চার্জ নেই, তাহলে এটার জন্য এখানে 1 কুলম্ব চার্জ মনে মনে রাখলে তবেই না এটা ইলেকট্রিক ফিল্ড হবে। তাহলে এই চার্জের জন্য একটা ফোর্স হবে, সেটা এইদিকে, তার ইমিডিয়েট উপরে আরেকটা চার্জ আছে, সেটা হবে এইদিকে, তার ইমিডিয়েট উপরে আরেকটা আছে এইদিকে, তার ইমিডিয়েট উপরে আরেকটা এইদিকে, তার ইমিডিয়েট উপরে আরেকটা এইদিকে, এইভাবে মানে ইনফাইনাইট ওয়ারের জন্য যত, মানে এই বিন্দুতে এরকম কিন্তু লাখ লাখ মানে ভেক্টর হবে। তো এই সবগুলো ভেক্টর যোগ করলে যা হবে সেটা আনসার। এটা জেনারেল কনসেপ্ট। ওকে, এখন আমি কি করছি যে একটা চার্জ যেখানে নিচ্ছি সেই চার্জের জন্য আগে একটা ফিল্ড বের করছি, তাহলে হয়ে গেল একটা আনসার, সেটা মনে করে ইউ আনসাম। তার ইমিডিয়েট উপরে আরেকটা চার্জের জন্য আবার নিচ্ছি, সেটা মনে করে ই2। তার ইমিডিয়েট উপরে আবার নিচ্ছি, সেটা মনে করে ই3। তার ইমিডিয়েট, এইভাবে নিতে নিতে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত যত এরকম চার্জ আছে সবগুলো যোগ ফলে আনসার। ওকে, তাহলে বোঝাই যাচ্ছে যে আননোন নাম্বার অফ মানে ভেক্টর যোগ করতে হবে আমাদের। তো এই জিনিসটা কিন্তু আননোন নাম্বার অফ ভেক্টর যোগ করার কাজটা কিন্তু, ঠিক আছে, এটা সাধারণ যোগ দিয়ে হবে না, তো উইল টেক ইন্টিগ্রাল ভ্যালু আর কি। তো এই জন্য ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে নিয়ম হলো যে তুমি অঙ্কটা শুরুই করবা হচ্ছে যে তুমি যে লাইনের উপরে মানে চার্জটা রাখছো আর কি, ঠিক আছে, ওই লাইনের উপরে তোমাকে প্রথমে ছোট্ট একটা চার্জ ধরে নিতে হবে, ওই চার্জের জন্য আগে বের করবা। ধরা যাক ছোট্ট একটা লেন ধরো, এই যে এখানে, তো ধরা যাক লেনটা হচ্ছে ডিএল। ওকে, আর এই ছোট্ট লেন্থের উপরে যে পরিমাণ চার্জ আছে সেটাও খুব ছোট হবে, তো ধরা যাক সেটা ডিকিউ। তাহলে তুমি মানে পুরো ওয়্যার বাদ দাও, পুরো ওয়্যার বাদ দাও, ঠিক আছে, তুমি শুধু এই ছোট্ট এই ডিকিউ চার্জের জন্য যে ফিল্ড, ওই ফিল্ডটা আগে ক্যালকুলেট করো। তাহলে আমি যদি একটু যোগ করি, যোগ করে একটু বাড়াই দিই, তাহলে এখানে ছোট্ট চার্জের জন্য ফিল্ড নিচ্ছি, তাহলে এটাও খুব ছোট হবে, লেট আস কল দিস ডিই। খুব ছোট এটা, ঠিক আছে, এবং কোন দিকে হবে, কারণ আমি কিন্তু এখানে মনে মনে একটা +1 কুলম্ব চার্জ ধরছি। আর এখানে ডিকিউ যেটা, ওই ডিকিউ এর সাথে +1 কুলম্ব কি হবে, এটা রিপালশন হবে। সো রিপালশন হয়ে, আমরা আগে বলেছি যে যার সাথে রিপালশন সবসময় নিয়ম হচ্ছে তার উল্টা দিকে তার ডিরেকশন হয়। তাহলে এখানে রিপালশন হচ্ছে, এটা কিন্তু উল্টা দিকে একটা মানে এটা দেখাচ্ছে হচ্ছে ডি, রাইট। তাহলে আমি করে কি, টোটাল ওয়্যার বাদ দাও, শুধু ডিটাকে বের করো, তাহলে ডি কে ইন্টিগ্রেট করলে আমি ই পাবো, সেটা পরে দেখা যাবে। তাহলে এখানে তাহলে আমি যে এখানে জেড অ্যাক্সিস এর উপরে নিয়েছি, তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে আমি এটাকে বলি যে জেড উচ্চতায় আমি এটা ধরেছি, আর যেহেতু এটা জেড অ্যাক্সিস এর উপরে ছোট একটা ডিএল, এই জন্য এটাকে আমরা ডিজেড ও বলতে পারবো, অর্থাৎ ডিএল আর ডিজেড একই। তাহলে করি কি, সেটা হচ্ছে ডিটা আগে বের করি, তারপরে দেখা যাবে পরে কি করা যায়। তাহলে হ্যাঁ, উই ফাইন্ড ডি ফার্স্ট। ওকে, তাহলে ডিটা বের করবো কিভাবে, লেট আস সি। ডি ইজ ইকুয়াল টু, তো আমরা তো জানি যে মানে এখানে ডিস্ট্রিবিউটেড অনেকগুলো চার্জের মধ্যে শুধুমাত্র একটা ছোট্ট খণ্ডিত চার্জ আমি নিয়েছি, সো এটা পয়েন্ট চার্জ আর কি। সুতরাং পয়েন্ট চার্জের ফর্মুলা ইউজ করবো আমরা, তাহলে উই ক্যান রাইট 1/4πε, আর চার্জের পরিমাণ হচ্ছে ডিকিউ, সো উই রাইট ডিকিউ ডিভাইডেড বাই এই দূরত্বটা লাগবে তাহলে আমাদের। ওকে, তাহলে এই দূরত্বটা মনে করো যে এই ভেক্টরটা যদি যদি মনে করি এটা আর ভেক্টর হয়, তাহলে উই ক্যান রাইট আর ভেক্টর, ঠিক আছে। আমি যদি ভেক্টর দিয়ে লিখি তাহলে কিউব লিখবো, মনে আছে তো না, যদি ভেক্টর দিয়ে লিখি তাহলে লিখবো কিউব, আর যদি মানে ইউনিট ভেক্টর দিয়ে লিখি তাহলে লিখবো স্কোয়ার। তাহলে এখানে আর ভেক্টর মনে করো যদি ইউজ করি, তাহলে এখানে লিখবো হচ্ছে আর কিউব। ওকে, ভেক্টর আগে দিতে পারো পরেও দিতে পারো, ব্যাপার না। এখন এই ভ্যালুগুলা যেমন ডি কিউ কত, তারপরে মনে করো ক্যাপিটাল আর কত, এইগুলো আমি এখন বসিয়ে সিম্পলিফাই করবো। তাহলে হ্যাঁ উই ক্যান রাইট, আর এর উপর ভেক্টর চিহ্ন হবে না? মানে ভেক্টর দিলে কিউব হবে, তাহলে ভেক্টর দিয়ে দিই।
এটা। তাহলে হ্যাঁ আমি সবগুলো এখন লিখবো, তাহলে একে একে শুরু করি। প্রথমত আর ভেক্টর কি, ফিগারে আসো। ফিগারে এটা কিন্তু আমাদের মানে একটা মনে করলেন যেটা হচ্ছে তার ভ্যালু হচ্ছে আর ডিরেকশন হচ্ছে স্মল আর এর দিকে। আমরা এটা যেহেতু সার্কুলার পাথ, তো মানে সার্কুলারই, কিন্তু সার্কুলারের মানে চারদিক ঘুরে যে কোনো দিকে হতে পারে, এই জন্য আমরা একটা সিলিন্ড্রিক্যাল সিস্টেম নেব। ওকে, আমাদের হিসাবের জন্য। তাহলে আমি এখানে লিখি যে এইদিকে যেটা, ঠিক আছে, এটা হলো আর ভেক্টর। তাহলে লক্ষ্য করো, আর এটা যেটা সেটা হলো জেড ভেক্টর, স্মল আর জেড। তাহলে আমার দরকার হচ্ছে আর ভেক্টর, এই যে এটা। তাহলে আর ভেক্টর কি, এইটা প্লাস এইটা, এই দুইটা অ্যারো দিয়ে দেখালাম। তাহলে প্রথমে দেখি এইটা, এটা কিন্তু জেড অ্যাক্সিসের মানে বিপরীত দিকে, নেগেটিভ জেড অ্যাক্সিসের দিকে তার ডিরেকশন। তাহলে এটা হয়ে যাবে মাইনাস জেড জেড ক্যাপ, আর এটা হচ্ছে আর ক্যাপ, দ্যাট ইজ আর ছোট হাতের আর এর দিকে ডিরেকশন। তাহলে এটা লিখবো হচ্ছে আর, ঠিক আছে, মনে করো যে আর আর ক্যাপ। ওকে, এটা সিম্পল মানে ট্রায়াঙ্গুলার রুল আর কি। আমি যদি ক্যাপিটাল আর ভেক্টর চাই, তাহলে আমাকে নিতে হবে জেড অ্যাক্সিসের উল্টা দিকে একটা ভেক্টর, যেটাকে আমরা, যার ডিরেকশন হচ্ছে মাইনাস জেড এর দিকে, আর এটার ম্যাগনিটিউড হচ্ছে জেড। এই জন্য আমি মাইনাস জেড জেড ক্যাপ, আর এটা হচ্ছে দেখো যে স্মল আর এর দিকে, তার ম্যাগনিটিউড হচ্ছে আর, এই জন্য আমরা আর আর ক্যাপ লিখলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি বলি যে হোয়াট ইজ আর, তাহলে আর এর ম্যাগনিটিউডটা পাবো। তাহলে আর এর ম্যাগনিটিউড হবে রুট ওভার, ঠিক আছে, এখানে হবে কি জেড স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, তাহলে আমি কিন্তু দেখো যে আর ভেক্টরও পেয়েছি, আরও পেয়েছি। তাহলে এই যে শুরু যেটা ওটা দিয়ে পেয়েছি, আর নিচে যেটা ওটাও পেয়ে গেছি। এখন দরকার আছে ডিকিউ। হোয়াট ইজ ডিকিউ? ডিকিউ হচ্ছে যে এটা আমরা এর আগে ডেফিনিশন শিখছিলাম, রো এল ডিএল, লাইন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য। আর ডিএল মানে হচ্ছে ডিজেড, সো উই ক্যান রাইট রো এল ডিজেড। নাও উই আর রেডি টু পুট অল দিস ভ্যালুস, ঠিক আছে, ইন্টু ওয়ান। সো দিস ইজ ওয়ান, মনে করো। তাহলে এখানে আমি ওয়ানে যদি বসাই, তাহলে হোয়াট ইজ ডিই ইজ ইকুয়াল টু, তাহলে প্রথমে আর ভেক্টর লিখবো। তাহলে আর ভেক্টর হচ্ছে মাইনাস জেড জেড ক্যাপ প্লাস আর আর ক্যাপ লিখলাম। ওকে, তারপর হচ্ছে 1/4 পাই এপসাইলন ডিকিউ। ডিকিউ মানে হচ্ছে রো এল ডিজেড। ওকে, তাহলে হচ্ছে রো এল ডিজেড ডিভাইডেড বাই, এখানে কি হবে, এখানে হবে হচ্ছে তোমার জেড স্কোয়ার রুট ওভার জেড স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তার হোল কিউব। রাইট? আচ্ছা, এখন একটা মজার ব্যাপার আছে, সেটা খেয়াল করি। আচ্ছা, ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে দেখবা যে এটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। একটা ম্যাথমেটিক্যাল ট্রিক খাটাবো আমরা এখানে। ট্রিকটা হলো এই যে যা পেয়েছি সেটা মনোযোগ দিয়ে তাকাই, এইটার দিকে ভালো করে দেখি। এই যে এখানে, যে এখানে কি আছে দেখো, মাইনাস জেড জেড ক্যাপ প্লাস আর আর ক্যাপ। তখন বোঝা গেল ডি যেটা আমি হিসাব করেছি, এটা দুইটা কম্পোনেন্ট আছে। একটা হলো মাইনাস জেড জেড ক্যাপ, আর একটা হলো আর আর ক্যাপ। তার মানে মাইনাস জেড জেড ক্যাপ মানে কি, জেড এর জেড এক্সিস এর উল্টা দিকে, দ্যাট ইজ এইটা একটা কম্পোনেন্ট। ওকে, মনে করো এটা একটা কম্পোনেন্ট, এটা একটা, এটা কিন্তু মাইনাস জেড জেড ক্যাপ দিয়ে আর কি, এটা কিন্তু মাইনাস জেড ক্যাপ কিন্তু এটা। আর একটা কম্পোনেন্ট হচ্ছে যে আর এর দিকে, এটা আর এর দিকে। তাহলে এটা হলো আর ক্যাপ দিয়ে শুরু। এরকম দুইটা কম্পোনেন্ট কিন্তু দেখা যাচ্ছে এখানে। আবার বলছি, ডি ভেক্টরটা যেটা আমি মানে ছোট্ট একটা চার্জের জন্য আগে বের করলাম, সেই ভেক্টরটা কিন্তু আসলে দেখা যাচ্ছে এটি কম্পোনেন্ট দুইটা। একটা হলো জেড এর উল্টা দিকে, যেটা মাইনাস জেড ক্যাপ দিয়ে, আর একটা হলো আর এর দিকে, যেটা হলো আর ক্যাপ দিয়ে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ওয়্যারটা কিন্তু ইনফাইনাইট লেন্থের। এটা আমি শুরুতে বলেছি যে প্রবলেমের মধ্যে বলা আছে ওয়্যার হলো ইনফাইনাইট লেন্থের। তো যেহেতু ওয়্যারটা ইনফাইনাইট লেন্থের, সেহেতু আমাদের কিন্তু, আমি যদি এই মানে এই ছোট্ট যে এলিমেন্টের ছোট্ট একটা চার্জ যেটা, সেটা যদি আমি জেড উচ্চতায় না ধরে জেড উচ্চতা পিছনে নিতাম, মনে করো এইখানে নিচে, উপরে না, বা উপরেটাও থাকুক, আমি অতিরিক্ত আর একটা নিচ্ছি এখানে, তাহলে এটা কিন্তু দেখো যে মাইনাস জেড দূরত্বে নিচে। তো তোমাকে বলা হলো যে এটা এখানে এখানে তাহলে ঠিক সমপরিমাণ নিচে আছে, তাহলে এটা মনে করো ডিকিউ। তাহলে এবারে যদি বলা হয় যে এটার কারণে বের করো, তাহলে কিন্তু এরকম একটা কিছু হতো, ধরা যাক সেটা ডি প্রাইম। আচ্ছা, এটা কমন সেন্স। কমন সেন্স হলো ডিই প্রাইমের
ঠিক কম্পোনেন্ট গুলো কোন দিকে হবে, যেমন ডিই এর কম্পোনেন্ট হচ্ছে একটা যেটা নেগেটিভ দিকে আর একটা হলো আর এর দিকে। তাহলে ডি প্রাইম যেটা অর্থাৎ এক্স্যাক্টলি সমপরিমাণ নিচে যেটা নিচ্ছি ওইটার কম্পোনেন্ট কোন কোন দিকে হবে তাইলে? তো বোঝাই যাচ্ছে যে এটা ডিরেকশন যেহেতু এইদিকে, তাহলে একটা যাবে এইদিকে, এই যে আমি যেখানে অ্যারোটা দেখাচ্ছি এইদিকে, আর একটা যাবে এইদিকে, এটা প্লাস জেড ক্যাপের দিকে। তাহলে তোমার যে বলা যে এই দুটো যোগ করো, এটা আমি যদি বলি যে ডিই ভেক্টর প্লাস মনে করো ডিই প্রাইম ভেক্টর, তাহলে এই দুইটা যখন যোগফল নেব তখন কিন্তু খেয়াল করছো যে এই দুটো কম্পোনেন্ট কাটা চলে যাচ্ছে, তাই না? তার মানে এখানে জেড কম্পোনেন্ট কিন্তু জেড ক্যাপ কম্পোনেন্ট যেটা ওটা কিন্তু ভ্যানিশ হয়ে যায়। আচ্ছা, যদি আমি এই বিন্দুটা এখানে আনি এখানে নিতাম তাহলে ওটারও পিছনে আবার এখানে আর একটা আছে, তাহলে তখন ওই দুটো যখন যোগ করবো তখন তো বোঝা যাচ্ছে যে ওটারও জেড কম্পোনেন্ট ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি যে হোয়াই ডু ইন্টিগ্রেট দিস, দ্যাট ইজ এরিয়া, আমি ইটা এখানে ডি যেহেতু এক্সপ্রেশন পেয়েছি তাহলে এখান থেকে ইন্টিগ্রেট করলেই তো ই পাবো, কিন্তু ইন্টিগ্রেশনে এই টার্মটা কিন্তু থাকবে না। কেন থাকবে না? কারণ হলো যেহেতু ওয়ারটা ইনফাইনাইট, সেহেতু উপরের কোনো একটা ছোট্ট এলিমেন্টারি ভ্যালুর জন্য মানে সমপরিমাণ নিচে এলিমেন্টারি ভ্যালুটা কাটাকাটি চলে যাবে। ওকে, তো যার ফলে হবে কি, যখন আমি মানে পরের লাইনে যাব তখন এই জেড মাইনাস জেড জেড কাপ এটা লিখবো না, ঠিক আছে? তার মানে আলটিমেটলি মানে শুধু আর ক্যাপ দিয়ে যেটা ওইটাই থাকবে, এই মাইনাস জেড জেড ক্যাপটা পরের লাইনে আর আসবে না, ঠিক আছে? সো উই ক্যান রাইট ই ইজ ইকুয়াল টু, আমি ইন্টিগ্রেশন যদি লিখি তাহলে ই ভেক্টর ইজ ইকুয়াল টু, তাহলে এটা নাই, এটা জিরো। তাহলে বাকি যেগুলো আছে সেগুলোকে আমি সাজাই লিখবো এবার। তাহলে এখানে লক্ষ্য করো যে এখানে ডি জেড কথাটা আছে, তাহলে জেড এর উপরে ডিপেন্ড করে না যারা, তাদের সবগুলোকেই আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি শুরুতেই। তাহলে প্রথম হলো যে এটা তো চলে গেছে, এই যে আর ক্যাপ দিস ইজ দ্য ডিরেকশন, তাহলে আর ক্যাপ লিখলাম। এখন দেখি কি কি ডিপেন্ড করে না। ওকে, আচ্ছা আর ক্যাপ লিখলাম, আর ক্যাপ ডিপেন্ড করে না। আচ্ছা, স্মল আর আর এটা অলরেডি আমাদের কিন্তু ইন্টিগ্রেশনের বাইরেই আছে, তাহলে স্মল আর আর লিখলাম। রয়েল এটা লিখলাম। আচ্ছা, 4 পাই এপসাইলন এটা লিখলাম, ঠিক আছে? আচ্ছা, বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে উপরে আছে ডিজেড, আর নিচে হচ্ছে দেখো জেড স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা বোঝার ব্যাপার আছে, সেটা হলো হোয়াট ইজ দ্য লিমিট। কারণ জেড যার সাথে ডি থাকে লিমিটটা অলওয়েজ তার হয়, তো এখানে ডি আছে কিন্তু জেড এর সাথে, এই জন্য লিমিট হবে জেড এর। তাহলে আমি লিখতে পারি যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, রাইট? মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এটা লিখতে পারি আমি। তো সো মনে করো এখানে একটা ট্রিক আছে ছোট, সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি লেখাও যা, জিরো থেকে ইনফিনিটি লেখে এখানে 2 দিয়ে গুণ দেওয়া তাই। মনে আছে তো নাকি? এটা মানে তোমার ক্যালকুলাসের একটা ফান্ডামেন্টাল রুল এটা। হ্যাঁ, তো আমি অর্থাৎ জিরো থেকে ইনফিনিটি লেখাও যা, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, জিরো থেকে ইনফিনিটি লেখে 2 দিয়ে গুণ দেওয়াও যা, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি লেখাও কিন্তু একই কথা না। একটা বিগ কোশ্চেন, সেটা হচ্ছে এই ইন্টিগ্রেশনের মান কত। তো এই ইন্টিগ্রেশনের মান এটা কিন্তু তুমি হিসেবে পাবা, ঠিক আছে? যে কোনো ইন্টিগ্রাল ক্যালকুলাসের বই পাবা আর কি। তবে এগুলো মানে ফর্মুলা হিসাবে আমি যে ইন্টিগ্রেশন গুলো এই কোর্সে লাগে সেগুলো একটা শিট বানানো আছে, ফর্মুলা শিট আকারে, ওইটা দিয়ে দেবো আমি, ঠিক আছে? যে ওই ইন্টিগ্রেশন গুলো আমাদের লাগে। ফর ইনস্ট্যান্স তোমার যদি কখনো এই ইন্টিগ্রেশনটা মনে করে লাগে, ধরো এখানে হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই অনির্দিষ্টটা অর্থাৎ ইনডেফিনিটটা আমি লিখে দিচ্ছি আর কি, জেড স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ওকে, তাহলে এইটার যে রেজাল্ট যেটা, সেটা হচ্ছে জেড ডিভাইডেড বাই এখানে হচ্ছে যে আর স্কোয়ার ইন্টু রুট ওভার আর স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস সাম সি আর কি। ইনডেফিনিট বললে একটা সি দেবো, এখানে আর দেবো না কারণ এখানে লিমিট আছে।
ইজ ইট ক্লিয়ার? মানে এটা একটা ফর্মুলা। আচ্ছা, ইউ ক্যান প্রুভ ইট অলসো। ঠিক আছে, তুমি যদি প্রুভ করতে চাও তাহলে তুমি অবশ্যই কি করবা, জেড ইজ ইকুয়াল টু ঠিক আছে আর টেন্টে ধরবা। স্যার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? হ্যাঁ, 2 দিয়ে মাল্টিপ্লাই করছে এখানে যে মানে তুমি যদি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি লেখো তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করবে না, কথা কি আর কি। হ্যাঁ, মানে এই যে ইন্টিগ্রেশনের যে লিমিট, এখানে তুমি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি যদি লিমিট দাও তাহলে এই যে এই 2টা দিবা না তখন। ওকে, আমি এখানে 0 থেকে ইনফিনিটি লিখছি এই জন্য 2 দিয়েছি। ভালো করে দেখো এখানে কোনো বুঝতে সমস্যা আছে কিনা। এনি কোশ্চেন আর প্রবলেম? স্যার আমার কোশ্চেন ছিল স্যার যে ফর্মুলা যেখানে লিখলেন স্যার ওখানে তো 0 থেকে ইনফিনিটি। আরে ফর্মুলা তো অনির্দিষ্টটার জন্য লিখছি, শুধু ইন্টিগ্রেশনের মান লিখছি, লিমিট তো বসাবো পরে। জি স্যার। ঠিক আছে, লিমিট পরে বসাবো, ওটা পরে দেখছি আমরা। তাহলে এখন আমার দরকার আছে এখান থেকে যাই, তাহলে ই ইজ ইকুয়াল টু ওকে দেন হোয়াট ইজ ই, তাহলে আর ক্যাপ এখানে বসাই দেবো আর কি। তাহলে বসালে কি হবে, বসালে প্রথমে লিখে আর ক্যাপ, তারপর হচ্ছে 2 স্মল আর রয়েল বাই 2 স্মল আর রয়েল ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস আর স্কোয়ার, সরি এখানে 4 পাই এপসিলন, বাইরেটাকে লিখি 4 পাই এপসিলন। সো উই ক্যান রাইট দিস ইজ 4 পাই এপসিলন। আর এখন লিমিট পেয়ে মানে ইন্টিগ্রেশনের রেজাল্ট পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্টটা বসাই দেবো। তাহলে বসালে হবে হচ্ছে কত, জেড বাই আর স্কোয়ার ইন্টু রুট ওভার আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হলো ইন্টিগ্রেশনের মান। এখন লিমিট বসাবো, লিমিট হচ্ছে 0 টু ইনফিনিটি। তো খুব সিম্পল। ঠিক আছে, এখানে আর স্কোয়ার ছিল আর উপরে একটা আর ছিল, একটা আর কাটা যাবে এবং এটা লিমিট বসাবো, অবশ্যই হিসাব করবা। এটা এই ধরনের ইন্টিগ্রেশন করছো তোমরা এসে, ফাইনালি যেটা রেজাল্ট হবে সেটা হচ্ছে এটা হচ্ছে আর ক্যাপ ইন্টু রো এল ডিভাইডেড বাই টোয়াইস পাই এপসাইলন আর। ঠিক আছে, এপসাইলন ইন্টু আর কিন্তু সাবস্ক্রিপ্ট আর না, এটা খেয়াল রাখবো আবার। সো এইটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, এটা ফর্মুলা আকারে মুখস্থ রাখবা এটা, অথবা লিখে সামনে রাখবা, অঙ্ক করার জন্য লাগবে। আচ্ছা, আবার বলছি যে এই ফর্মুলাটা কখন প্রযোজ্য, যদি একটা ইনফাইনাইট ওয়ার জেড অ্যাক্সিস এর উপরে ছড়ানো থাকে আমাদের, এবং তার উপরে মনে করো যে কিছু পরিমাণ চার্জ পর লাইন চার্জ ডেনসিটি হিসাবে কিছু পরিমাণ চার্জ মনে করো এটার উপর ছড়ানো আছে। তো তোমার যদি কখনো বলা হয় যে এটা থেকে আর দূরত্বের কোন একটা বিন্দুতে উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড, তাহলে এইটা হচ্ছে ফর্মুলা এবং ইউ ক্যান ইউজ ইট উইদাউট প্রুফ। পরবর্তীতে এটা মানে ফর্মুলা হিসাবে ইউজ করতে পারবা। আর যদি ডেরিভেশন থাকে তাহলে এটা এই যে এই প্রসিডিউর ডেরিভেশন করতে হবে। তাই অনলাইন ক্লাস যতদিন হবে ততদিন ডেরিভেশন থাকবে না, কিন্তু এখানে ডেরিভেশন অনেকে আছে যে অঙ্কন তো করেই, সাথে সাথে ডেরিভেশন কিছু থাকলে ওটা যেহেতু মানে আগে থেকেই বোঝা যায় যে এই ধরনের একটা ডেরিভেশন আসবে, তো বাসায় ওইটা মুখস্থ করে পরীক্ষায় লিখে দেয় আর কি। কিন্তু আমাদের এই অনলাইন পরীক্ষায় ডেরিভেশন দেওয়া হবে না। ওকে, কারণ এটা মানে হুবহু দেখে দেখে লেখা যায় এমন কিছু প্রশ্নে দেওয়া বারণ আছে। হ্যাঁ, এটা ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, আদারওয়াইজ এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, আমরা এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন। হ্যাঁ, যে এটা কিন্তু পরীক্ষায় সাধারণত এটা এবং এরপরে আরেকটা আছে, এই দুইটা ডেরিভেশন যে কোনো একটা ডেরিভেশন সাধারণত দেওয়া হয়তো। তো যতদিন অনলাইন থাকে ততদিন দেওয়া হবে না, এটা হলো কথা। ঠিক আছে, বাট একটা ইম্পর্টেন্ট ডেরিভেশন, এটা তোমরা মানে এমনি শেখার জন্য বা এমনি ক্লাস নোট যখন তুলবা তখন তো তুলবাই, কিন্তু পরীক্ষায় থাকবে না। ওকে, তাহলে এটা গেল যে আমি যদি লাইন চার্জের জন্য কতগুলো চার্জকে আমি একটা লাইনের উপরে যদি পরপর ডিস্ট্রিবিউট করে দেই, তাহলে ওই মানে জাস্ট ওরকম একটা ওয়্যার থেকে, ঠিক আছে, আমি কোন একটা দূরত্ব মনে করি স্মল আর দূরত্বে যদি ইফ উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড দেন দিস ইজ দ্য ফর্মুলা। সো এটা কিন্তু একটা ফর্মুলা কিন্তু আসলে মানে এটা মানে বুঝে ফর্মুলা শিটে আকারে লিখে রাখবা এটা। ওকে, আচ্ছা এবার আমরা যাচ্ছি কি আর একটাতে। এইবার যেটা বলা হচ্ছে সেটা হলো এবার সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। তো সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন হলো
ধরো এখানে কিন্তু এক্স ওয়াই সারফেস, এই যে নিচের যে সারফেসটা এক্স ওয়াই সারফেস, তাহলে কিন্তু এক্স ওয়াই সারফেসের উপরে আমি করছি কি কিছু পরিমাণ চার্জ পর 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 মানে সারফেসের উপরে সরাই দিচ্ছে, পর পর না, একটা সারফেসে বিস্তৃত ভাবে সরাই দেওয়া। আচ্ছা বেসিকটা বোঝো আগে। সেটা হলো ধরো যে এটা হলো আমাদের অ্যাক্সেস, এই যে এই সারফেসটার উপর সরানো আছে, এখানে যেটা দেখা যাচ্ছে এটার উপরে চার্জ গুলো সরানো আছে। এখন ইনফাইনাইটলি ছড়ানো আছে, এই কথাটার অর্থ হলো যে এখানে একটা ছোট্ট একটা পোর্শন দেখাইছি, কিন্তু এইদিকে যদি আমি বাড়াই তাহলে ইনফিনিটি পর্যন্ত যাবে, এদিকে যদি বাড়াই ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ এটা মানে যত দূর খুশি, যেমন সমুদ্রের ঢেউ যেভাবে আসছে পরে আর কি, কিন্তু ওটা কোনো সীমারেখা নাই, একদম ইনফিনিটি পর্যন্ত চার্জ গুলো ছড়ানো আছে। আগে যেমন একটা লাইনের উপরে চার্জ গুলো ছড়ানো ছিল, এখন একই কথা বলা হবে, কিন্তু এইবার ছড়ানো হচ্ছে ইনফিনিটির উপরে চার্জ, মানে সারফেসটা ইনফিনিটি, সোজা কথা ইনফাইনাইট একটা সারফেস উপরে, এবং বলা হচ্ছে কি যে একটা রো এস হচ্ছে এটার, ঠিক আছে, সারফেস চার্জ ডেনসিটি। আচ্ছা যা করতে হবে সেটা শোনো। তো যেটা করতে হবে সেটা হলো কি যে আমি মানে অরিজিন থেকে জেড উচ্চতা, মনে করো এখানে এরকম একটা উচ্চতা বলে দিলাম জেড, দিস ইজ জেড। জেড উচ্চতার কোন একটা বিন্দুতে উই হ্যাভ টু ক্যালকুলেট, ঠিক আছে, দ্য ইলেকট্রিক ফিল্ড। তার মানে এইবার হচ্ছে সারফেস চার্জের জন্য। তাহলে আগের মতোই আমি কি করব, আগের মতো যে কাজটা করব সেটা হচ্ছে যে এইবার আমি সারফেসের উপরে ছোট্ট একটা সারফেস নেবো আর কি। তো ধরা যাক এটা হলো সেই ছোট্ট সারফেস, এই যে এটা, দিস ইজ আ ভেরি ভেরি স্মল সারফেস, এটা এখানে দেওয়া, আমি এটা একটু বল করে দিলাম। তো ধরা যাক এই সারফেসটা আমি নাম দিলাম হচ্ছে ডিএস, আর এই ডিএস এর উপরে ডি কিউ পরিমাণ চার্জ ছড়ানো আছে, এবং ওই যে যে পয়েন্টে আমি ছোট্ট একটা মানে এলিমেন্টারি ছোট্ট একটা চার্জ নিয়েছি ডি কিউ, ওই পয়েন্টের স্থানাঙ্ক ধরো r50, কেননা এটা এক্স ওয়াই সারফেসের উপরে, রাইট? তাহলে যেহেতু আমি পি বিন্দুতে, ঠিক আছে, আমি হিসাব করতে চাচ্ছি আমাদের ফিল্ডটা কত, তাহলে প্রথমে আমি ছোট্ট একটা ডি বের করে নেব। তাহলে এই ছোট্ট সারফেসের জন্য ডি, পুরো চার্জের জন্য না, কিন্তু ছোট্ট সারফেসের জন্য ডি। ওকে, তাহলে আমি এখানে একটা আর ভেক্টর ধরবো, এই ধরেছি আর ভেক্টর মনে করো, ধরে এই ছোট্ট সারফেসের জন্য আগে বের করো, তাহলে হোয়াট ইজ ডিই, ডি কত? তাহলে ন্যাচারালি 1/4 পাই এপসাইলন নট আগে লিখি, এপসাইলন ধরো জেনারেলাইজ করার জন্য এপসাইলন দিলাম। ওকে, আর এখানে এই যে আর ভেক্টর তাহলে শুরুতে দিতে হবে একটা, ধরা যাক এটা আর ভেক্টর দিয়ে দিলাম 1/4 পাই এপসাইলন, আর এখানে চার্জের পরিমাণ ডি কিউ ডিভাইডেড বাই এখানে আর কিউ। তো এখন আমি ভ্যালুগুলো ঠিক আগের মতোই দেখতে চাই, তাহলে প্রথম হচ্ছে আর ভেক্টর, তাহলে এটা যদি আর লক্ষ্য করো যে আর ভেক্টর কিন্তু এইবার ডিরেকশন এইদিকে, এই যে এইটা কিন্তু ডিরেকশন এইদিকে, এই যে এইদিকে কিন্তু আর ডিরেকশন। তাহলে কি হবে, এটা যদি আমি যোগ করি সরাসরি যে এই দিকেরটা প্লাস এই দিকেরটা, তাহলে এবার কিন্তু ছোট হাতের আর হচ্ছে মাইনাস আর দিয়ে, তাহলে মাইনাস আর আর ক্যাপ প্লাস জেড জেড ক্যাপ। এই যে এটাকে আমি যদি রাফ দিয়ে আবার আঁকি, এটা এইটা এরকম কিন্তু খেয়াল করো, এইটা হচ্ছে আর ভেক্টর দিয়ে, এইদিকে এক যেটা আছে সেটা হলো জেড ভেক্টর, আর আমি যে এইখানে হচ্ছে আমাদের ছোট্ট একটা এলিমেন্টারি এরিয়া নিয়েছি, এইটাকে আমি বলছি ক্যাপিটাল আর ভেক্টর। তাহলে ক্যাপিটাল আর ভেক্টর পাবো কিভাবে, এই যে এই ভেক্টরটা প্লাস এই ভেক্টরটা, তা এই ভেক্টর তো স্মল আর এর বিপরীত দিকে। আমরা তো শুরুতে মানে ভেক্টরের ব্যাপারে শিখছিলাম যে স্মল আর এর ডিরেকশন হচ্ছে সেন্টার থেকে বাইরের দিকে, সুতরাং এটা বিপরীত দিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে মাইনাস আর আর ক্যাপ, আর এইটা হচ্ছে এইটা হলো আমাদের জেড ক্যাপটা, এই যেটা। সুতরাং আর ভেক্টর ইজ নাথিং বাট মাইনাস আর আর ক্যাপ, রাইট? তাহলে এখানে মানে শুধু ম্যাগনিটিউড কি হবে, শুধু ম্যাগনিটিউড হবে রুট ওভার, ঠিক আছে, এখানে হবে আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা গেল। আর হোয়াট অ্যাবাউট ডিকিউ, ডিকিউ এবার কিন্তু দেখো যে ডিকিউ হচ্ছে ডিএস, মানে এসের উপরে সারফেসের উপরে ডিকিউ পরিমাণ চার্জ আছে, আর এখানে হচ্ছে চার্জ ডেনসিটি বলা আছে রো এস, সো ডিকিউ ইজ ইকুয়াল টু রো এস ডিএস। ওকে, এগেন আপনি এখানে মনে করো যে রো এস ঠিক থাকুক, ডিএস যদি লিখি তাহলে হোয়াট ইজ ডিএস, সিলিন্ডারিক্যালের ডিএস কি, সিলিন্ড্রিক্যালের ডিএস এবং সারফেসের উপর, তাহলে এটা হলো যে জেড ক্যাপ দিয়ে যেটা ওইটা লিখতে হবে। ওকে, তাহলে সিলিন্ড্রিক্যালের ডিএস জেড ক্যাপ দিয়ে যেটা সেটা, তার মানে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে যে জেড ক্যাপ দিয়ে মানে কি ডি আর ডি ফাই আগে লিখবো, কিন্তু ডি ফাই লিখছি সো একটা অতিরিক্ত আর দ্বিগুণ দেবো।
ওকে, নাও লেট আস পুট দিস অল দিস ভ্যালুজ হেয়ার। এটাতে মনে করি এটা 1 নম্বর ইকুয়েশন, এটা খাতায় লিখে রাখো, তারপরে আমি পেজ উল্টাবো যাতে মানে বুঝতে পারো যে কি করলাম। ঠিক আছে, তাহলে ডিটা আগে লিখে ফেলি। ওকে, সো পরে পেয়ে যাচ্ছি আমি ডিই। তো লেখো ডিই ইজ ইকাল টু ডিই ভেক্টর ইজ ইকাল টু, সবগুলো ভ্যালু বসাও। তাহলে বসালে যেটা হবে সেটা হচ্ছে যে একটু দেখে আসি না কি কি ছিল। জাস্ট এখানে প্রথমত 1/4 পাই এপসাইলন আর ভেক্টর, আচ্ছা আর ভেক্টর হচ্ছে এটা মাইনাস আর আর ক্যাপ প্লাস জেড জেড ক্যাপ বসাই। তাহলে এটা আর ভেক্টর, তাহলে হবে মাইনাস আর আর ক্যাপ প্লাস জেড জেড ক্যাপ 1/4 পাই এপসাইলন। আর উপরে ছিল কি যেন ডিকিউ, না ডিকিউ মানে হলো রো এস ডিএস, ডিএস মানে ছিল হচ্ছে আর ডি আর ডি ফাই। ওকে, আর এখানে ছিল ঠিক আছে মানে আর কিউব, তার মানে হচ্ছে রুট ওভার, হ্যাঁ রুট ওভার এখানে হচ্ছে আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল কিউব। ওকে, আচ্ছা এখানেও কিন্তু একটা কম্পোনেন্ট কাটা যাবে। তো আমরা যে ফিগার দেখি ভালো করে কোন কম্পোনেন্টে কাটা যাবে। যেমন দেখো যে ঠিক ঠিক বিপরীত দিকে এরকম কোনো জায়গায় যদি আমি মনে করি যে আরেকটা নিতাম, তাহলে সেটারও কিন্তু আরেকটা তৈরি হতো। খেয়াল করো এই যে এরকম কোনো দিকে, ধরো সেটাকে আমি বলছি ডি প্রাইম। ডি প্রাইমেরও কিন্তু এরকম দুইটা কম্পোনেন্ট থাকতো। ডি এর যেমন দুইটা কম্পোনেন্ট, একটা হলো মাইনাস আর এর দিকে আর একটা জেড এর দিকে, তাহলে ওটারও কিন্তু দুইটা কম্পোনেন্ট থাকতো। ঠিক আছে, তার আগেরটা কোন দিকে, আরেকটা হলো যে জেড এর দিকে একটা, আর মাইনাস আর মানে এই যে এটার প্যারালাল এদিকে একটা, আর এটারও দুটো কম্পোনেন্ট হতো, একটা হলো জেড এর দিকে আর একটা হলো প্লাস আর এর দিকে। তো যার ফলে হতো কি যোগ যখন করি তখন এইবার কিন্তু আর কম্পোনেন্টে কাটা যাবে, যার ফলে জেড কম্পোনেন্টটা ডাবল হবে। তার মানে পরের লাইনে যখন আমি লিখবো তখন জেড কম্পোনেন্টটা আর লিখবো না, সরি মানে আর কম্পোনেন্টটা আর লিখবো না, জেড কম্পোনেন্টই শুধু থাকবে। সুতরাং যখন আমি ই বের করতে যাবো ঠিক আছে, তখন ইন্টিগ্রেট করার সময় এইটা আর লিখতে হবে না। ঠিক আছে, তাহলে এটা লিখবো না, তাহলে আমি কি করব, এখন রাইট সাইডে ইন্টিগ্রেশন সাইন দেবো। তো এখানে ডি আর ডি ফাই দুইটা ভেরিয়েবল আছে কিন্তু এই জন্য ইন্টিগ্রেশন দুইবার হবে। ওকে, এখন দেখি যে কি কি আছে, কি কি আছে উপরে। এখানে জেড ক্যাপ একটা ছিল, সো জেড ক্যাপটা শুরুতে দিয়ে দিই। আর বাকি আচ্ছা একটু পরে দেখছি যেগুলো কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসবো। আচ্ছা আপাতত যেরকম আছে এরকম লিখে ফেলি। তাহলে ওএস, তারপর হচ্ছে আর, আর ওই যে জেড ক্যাপের সাথে একটা জেড ছিল জেড, তারপর হচ্ছে ডি আর ডি ফাই, আর এখানে ছিল 4 পাই এপসাইলন, আর এখানে হচ্ছে আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। অ্যান্ড হেয়ার কিন্তু দুইটা লিমিট আছে। ঠিক আছে, ডিআর এর লিমিট কি, আর এর লিমিট ছোট হাতের আর এর লিমিট, ছোট হাতের আর এর লিমিট ফিগারে দেখো এখান থেকে যদি স্টার্ট করে কিন্তু ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। সুতরাং ছোট হাতের আরটা 0 থেকে ইনফিনিটি। আর যে মানে তোমার আরেকটা কি ছিল ডি ফাই, ফাই হচ্ছে পুরোটা ঘুরে আসবে, তার মানে 2 পাই। সুতরাং আমরা কিন্তু লিমিট দেবো হচ্ছে ছোট হাতের আর এর লিমিট দেবো, ছোট হাতের আর এর লিমিট দেবো 0 টু ইনফিনিটি, আর জেড এর মানে ফাই এর লিমিট দেবো 0 টু 2 পাই। ওকে, এবার দেখি কারা কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট গুলোকে আমি বাইরে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে এখানে কি লিখতে পারি লেখো জেড ক্যাপ ঠিক আছে, আর হলো কি কি কনস্ট্যান্ট, রো এস কনস্ট্যান্ট নিয়ে আসলাম বাইরে। ঠিক আছে, এখানে ডি আর আছে, সো আর কে আনা যাবে না, সো আর পরে দেখছি। ঠিক আছে, জেড কে আনা যাবে, সো জেড কে আনলাম। ওকে, তারপর হচ্ছে 4 পাই এপসাইলন এটা কনস্ট্যান্ট আনলাম। আচ্ছা, তারপর ইন্টিগ্রেশন এখানে আলাদা করে ফেলি। তাহলে এখানে যেটা আছে আর, এখান থেকে লক্ষ্য করো যে ইন্টিগ্রেট করা হচ্ছে আর এবং ডি ফাই রেসপেক্টে, তাহলে জেড ইজ কনস্ট্যান্ট, এই জন্য জেড বাইরে নিয়ে আসছে কিন্তু। ওকে, তাহলে উপরে হবে আর ডি আর, আর নিচে হবে ঠিক আছে এখানে হচ্ছে আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এখানে হচ্ছে 0 টু ইনফিনিটি, আর এখানে হবে অনলি ডি ফাই, আর তার লিমিট হবে 0 টু 2 পাই। রাইট, এখন মানে এই অংশটা ইন্টিগ্রেশনের রেজাল্টটা তুমি ক্যালকুলাসের বই থেকে নিতে হবে। এই যে শুধু এইটুকুর যে মানটা, আর বাকিগুলো কিন্তু জানা।
তো এইটার মানটা হচ্ছে আমি লিখে দিচ্ছি আর কি, সেটা হচ্ছে -1 ডিভাইডেড বাই √ ওভার আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, এই শুধু এইটার মান আর কি। ঠিক আছে, এটা -1 ডিভাইডেড বাই √ ওভার আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো তুমি যদি এটা এখানে বসাও, তারপর লিমিট বসাও, এবং এখানে ইন্টিগ্রেশন অফ ডিফ, এটা তো সহজ ইন্টিগ্রেশন। সুতরাং ফাইনালি যে রেজাল্ট আমরা পাবো, দ্যাট ইজ ইজিক্যাল টু, যেটা পাবো আর কি, সেটা হলো যে জেড ক্যাপ, ওকে, হচ্ছে রো এস ডিভাইডেড বাই 2 এপসাইলন। ওকে, মানে এইটা হচ্ছে আমাদের ফর্মুলা আর কি, এটাও তাহলে একটা ফর্মুলা। আচ্ছা, এই ফর্মুলাটা কখন কাজ করবে? বি কেয়ারফুল, এই ফর্মুলাটা কখন কাজ করবে? আমরা যদি বলি যে এরকম কোন একটা ক্ষেত্র, এখানে বলা হচ্ছে যে এখানে মনে ধরা যাক এইটা হলো আমাদের এক্স, এইটা ওয়াই, ঠিক আছে, এবং এটা জেড, এটা জেড মনে করো। তা আমরা যদি বলি যে এইখানে কোনো জায়গায় কিছু পরিমাণ চার্জ ছড়ানো আছে, যেটা কিনা ইনফিনিটি পর্যন্ত ছড়ানো এক্স ওয়াই সারফেসে, সেই অবস্থায় জেড এক্সিসের দিকে যে কোনো বিন্দুতে, ধরা যাক এইটা হলো আমাদের এক্সপেক্টেড একটা বিন্দু, তাহলে এই বিন্দুতে আমি এই এই ছড়ানো এইখানকার টোটাল চার্জের জন্য যে পরিমাণ ফিল্ড কাজ করবে, তাহলে এই বিন্দুতে যে ফিল্ডটা, ঠিক আছে, ওই ফিল্ডের মান হচ্ছে যে ই। তাহলে এটা ডিরেকশন জেড এর দিকে, আর তার মান হচ্ছে রো এস ডিভাইডেড বাই 2 এপসাইলন। এখানে একটা মজার জিনিস আছে, এটা টিউটোরিয়াল ক্লাসে অঙ্ক করার সময় মজাটা আরো ক্লিয়ার হবে। এটা হচ্ছে, লক্ষ্য করো, এখানে জেড ক্যাপ আছে, কিন্তু জেড কিছু নাই কিন্তু এক্সপ্রেশনের মধ্যে, জেড নাই কিন্তু, যার ফলে তুমি যে এই দৈর্ঘ্যটা যাই নাও, রেজাল্টটা কি হবে? যেমন তুমি যে 1 মিটার উচ্চতায় ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করো, যা পাবা 2 মিটার উচ্চতায় ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করলে কিন্তু তাই পাবা। ইটস ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে আমি যদি উপরে না নিয়ে নিচে নেই, বোঝাই যাচ্ছে যে কিন্তু জেড ক্যাপ ছিল, নিচে আসলে কিন্তু মাইনাস জেড ক্যাপ হয়ে যাবে, আর ম্যাগনিটিউড কিন্তু আবার রো এস ডিভাইডেড বাই 2 এপসাইলনই হবে। আবার বলছি, কথাটা ইম্পর্টেন্ট। কথাটা হচ্ছে যে আমি যদি মনে করো যে এক্স ওয়াই সারফেসে আমি কিছু পরিমাণ চার্জকে সরাই দেই, তাহলে তার থেকে উপরে যে কোনো উচ্চতায় তুমি 1 মিটার উচ্চতায় যে ফিল্ড পাবা, 2 মিটার উচ্চতায় তাই পাবা, 3 মিটার উচ্চতায় তাই পাবা, কারণ এখানে তো কোথাও জেড এর এক্সপ্রেশনের মধ্যে কোথাও জেড নাই। কিন্তু তুমি যদি এই ফিল্ডের পজিটিভ দিকে নাও, তাহলে জেড ক্যাপ হবে, আর যদি নেগেটিভ দিকে যাও, তাহলে কিন্তু মাইনাস জেড ক্যাপ হবে। এই জন্য এটাকে ফর্মুলা আকারে লেখার সময় এইভাবে লিখতে হয়। ঠিক আছে, এটা হলো জেড ক্যাপ, ইটস রো এস ডিভাইডেড বাই টোয়াইস এপসাইলন, এইটা ট্রু যখন জেড এর মান গ্রেটার দেন 0, আর হচ্ছে মাইনাস জেড ক্যাপ রো এস ডিভাইডেড বাই টোয়াইস এপসাইলন হবে যখন জেড এর মান লেস দেন 0। তো এইটা কিন্তু আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা আরেকবার বলার ক্ষেত্র আছে আমাদের এই সাবজেক্টে, এটা আমরা এই ফর্মুলাটা আরেকবার পরে বলবো আর কি, আজকে ক্লাসে না, নেক্সট ক্লাসে আরেকবার আলোচনা হবে এটা। কিন্তু হাউ টু অ্যাপ্লাই এটা সবাই ধরতে পারছো কিনা? ওকে, দ্যাটস ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে আবার বলি, কথাটা হচ্ছে এটা কখন সত্য সেটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আমি যদি এক্স ওয়াই সারফেসে কিছু পরিমাণ চার্জ ইনফাইনাইট প্লেনে সরিয়ে দেই, তাহলে এক্স ওয়াই থেকে লম্ব বরাবর, দেখেন জেড অ্যাক্সিস, তো এক্স ওয়াই থেকে লম্ব বরাবর জেড অ্যাক্সিসের উপরে যে বিন্দুতেই আমি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাই, সেটার কিন্তু ফর্মুলা হবে এটা, যে জেড ক্যাপ রো এস ডিভাইডেড বাই 2 এপসাইলন। আর যদি নেগেটিভ দিকে যায়, তাহলে সিম্পলি জেড ক্যাপটা মাইনাস জেড ক্যাপ দিয়ে রিপ্লেস হয়ে যাবে, আর সব কিন্তু একই রকম। এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ বললাম সেটা হচ্ছে যে ডাজ নট ডিপেন্ড অন দ্য অ্যাকচুয়াল লেন্থ, অর্থাৎ কত উচ্চতায় নিচ্ছে ওটা কিন্তু ওটার উপর কিন্তু ডিপেন্ডই করে না। এই খুব সুন্দর একটা ইয়ে আর কি। ঠিক আছে, যে আমি যদি মনে করো 1 মিটার উপরে নেই, তাহলে যা হবে 2 মিটার উপরে নিলেও তাই হবে, কিন্তু নিচে যখন যাব, ঠিক আছে, তখন এটা মাইনাস জেড ক্যাপ হয়ে যাবে, এই পার্থক্য। ওকে, তাহলে এই দুইটা, মানে একটা হলো যে লাইন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কুলম্বস ল কিভাবে অ্যাপ্লাই করে আমি লাইন থেকে আর দূরত্বের কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে পারি, আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যে আমি যদি সারফেসের উপরে চার্জ ছড়ানো থাকে, তাহলে ওই সারফেসের উপরে লম্ব বরাবর, উপর দিকে বা নিচের দিকে যেটাই বলি না কেন, লম্ব বরাবর কোনো দিকে কি পরিমাণ মানে ফিল্ড কি পরিমাণ তৈরি হবে, ওইটার আমি এক্সপ্রেশন ড্রাইভ করতে পারি। তো এই দুইটা এক্সপ্রেশন ফর্মুলার যে বক্স করে দেওয়া, যেটা এই ফর্মুলা দুইটা তোমরা আলাদাভাবে লিখে রাখবা। তো এটা কিন্তু আসলে অ্যাপ্লিকেশন এক্সাম্পল। অ্যাপ্লিকেশন এক্সাম্পল মানে হলো যে যেটাকে মানে তুমি এটা অঙ্ক করছো, সাথে সাথে সেটাকে আবার ফর্মুলা হিসাবে সামনে ইউজও করবা, এগুলোকে বলে অ্যাপ্লিকেশন এক্সাম্পল।
ওকে, স্যার তার মানে আগের পেজে আর এর ক্যান্সেল হওয়ার জিনিসটা স্যার একটু বললে ভালো হইতো স্যার। আচ্ছা, একটা জিনিস দেখো, আমি এটা বোর্ডে যাই তাহলে আরো সহজে বোঝা যাবে। ধরো দিস ইজ আওয়ার সিস্টেম, আমাদের কিন্তু এইভাবে চার্জটা ছড়াইতে হয়। ওদিকেও আছে, যে সব দিকে আছে এরকম। এইটা হলো আমাদের এক্স ওয়াই সারফেস। তো আমি করছি এইখানে একটা মানে এই যে ছোট হাতের আর দূরত্বে এইখানে একটা আমি স্মলার ডিএস নিয়েছি। তো এইটা নেওয়াতে আমি যে এই বিন্দুতে উই হ্যাভ টু ক্যালকুলেট ই। তা মনে করো যে এই বিন্দুতে যখন আমি নেবো তখন এটা যোগ করেছি, যোগ করে এইদিকে বাড়ছে। তো আমি দেখেছিলাম যে এই যে ডিই, এই ডি এর দুটো কম্পোনেন্ট ছিল, কারণ ডি যখন হিসাব করছো তখন একটা কম্পোনেন্ট হচ্ছে মাইনাস আর এর ক্যাপ, আর একটা কম্পোনেন্ট হলো জেড জেড ক্যাপ দিয়ে, সাথে আরো কিছু ছিল, গুণটুন ছিল, কিন্তু মেইনলি এই দুটো ছিল। তো মাইনাস আর আর ক্যাপ মানে এটা কিন্তু এইদিকে, তাহলে এখানে যদি চিন্তা করো তাহলে এটার প্যারালালে এইদিকে, এইটার প্যারালালে কিন্তু এইটা। ওকে, আর জেড জেড ক্যাপ হচ্ছে জেড এর পজিটিভ দিকে, তার মানে এইটা হলো জেড ক্যাপ দিয়ে। এখন আগের মতো যদি সিমেট্রি, একে বলে সিমেট্রিক কন্ডিশন। সিমেট্রি মানে হলো যে ভাঁজ করলে অপর কোনো বিন্দুর সাথে মিলবে। তাহলে ঠিক উল্টা দিকে এরকম কোনো জায়গায় যদি নাও, যে এটাও কিন্তু আর দূরত্ব কিন্তু এই দিকে, তাহলে এইটার জন্য আবার একটা বের করব। তাহলে এইটা মনে করো ডি প্রাইম, ডি ভেক্টর তার প্রাইম এটা। তাহলে এটারও কিন্তু দুটো কম্পোনেন্ট আছে, একটা যাবে এই রেখা বরাবর উল্টা দিকে, অর্থাৎ এই যে আর ক্যাপ দিয়ে হবে, আর একটা যাবে জেড এর দিকে। সো হোয়েন উই অ্যাড দিস টু, দেখো খেয়াল করে যে আমি যদি ডিই এবং ডি প্রাইম যোগ করি তাহলে এই দুটো কম্পোনেন্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর জেড কম্পোনেন্ট কিন্তু ডবল হয়ে যাচ্ছে। সো আমি যদি আরেক জায়গায় নিতাম, ধরো এই জায়গায় যদি নিতাম, তাহলে এটা ঠিক সমান দূরত্ব এখানেও আছে কিন্তু, তাহলে এটা হতো। তাহলে কিন্তু দেখো যে এইবার কিন্তু এইটা 4 গুণ হবে, আর এটা তো আবার এদিকে যাওয়ার কারণে ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং ফাইনালি এরকম যতগুলোই নিই না কেন, ফাইনালি কি হবে, ফাইনাল যেটা হবে সেটা হচ্ছে ফাইনাল রেজাল্টের মধ্যে কোনো আর কম্পোনেন্ট থাকবে না, সব কম্পোনেন্টই জেড কম্পোনেন্ট দিয়ে। ঠিক আছে, ওই জিনিসটাই কিন্তু এখানে বলা হয়েছে, ভালো করে খেয়াল করে দেখো। ঠিক আছে, যে মাইনাস আর আর কম্পোনেন্ট এটা বাদ দিয়ে দিছি আমি। ওকে, আর ব্যাখ্যাটা হচ্ছে ওইটা। তো এইটাকে মানে তুমি সিম্পলি তুলে দিতে পারো, ব্র্যাকেটে শুধু একটা কথা লিখে দিলে হবে, সেটা হলো যে ইউজিং সিমেট্রিক কন্ডিশন। ঠিক আছে, মানে সিমেট্রিক কন্ডিশন মানে হলো যে নিচে যে পরিমাণ আছে উপরে সেই পরিমাণ আছে, অথবা ডান দিকে আর বরাবর যে পরিমাণ আছে বাম দিকে মাইনাস আর বরাবর একই পরিমাণ আছে। ঠিক আছে, তো এই এই সমস্ত কেসে কিছু কিছু কম্পোনেন্ট পরস্পর বিপরীতমুখী হওয়ার কারণে কাটা চলে যাবে, সেই কথাটা বলা হয়েছে এখানে। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এই হলো বিষয় আর কি। তো এটা তোমার কথা মানে খুব ভাষা বেশি লেখার দরকার নেই, বাট বোঝার দরকার, এই জন্য আমি ব্যাখ্যাটা বলে দিলাম। আদারওয়াইজ তুমি মানে ইউজিং সিমেট্রিক কন্ডিশন এই কথাটা লিখে তুমি মনে মনে তুলে দিলেও কোনো অসুবিধা নাই। ওকে, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট বোঝার বিষয়। আচ্ছা, এইবার আমরা আসছি আরেকটা পার্ট, যেটা সেটা হলো ইলেকট্রিক ফ্লাক্স। তো তোমরা এর আগে ছোট ক্লাসগুলোতে ম্যাগনেটিক ফ্লাক্স পড়ছিলা, তাই না? ম্যাগনেটিক ফ্লাক্স কি হয়, যে একটা ম্যাগনেটের নর্থ থেকে কিছু পরিমাণ ফ্লাক্স বের হয়ে কিছু কাল্পনিক পাথ দিয়ে মানে সাউথে ঢোকে, ওটাকে আমরা বলছিলাম ফ্লাক্স। কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্সের মতো এখানে ইলেকট্রিক ফ্লাক্সও আছে। তো ইলেকট্রিক, ধরো আমি এখানে প্লাস কিউ পরিমাণ চার্জ রাখছি কোথাও, তাহলে এই প্লাস কিউ পরিমাণ চার্জ থেকে কিছু পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্সের মতোই কিছু পরিমাণ ফ্লাক্স, যেটাকে আমরা অ্যারো দিয়ে ডিনোট করি সাধারণত। ঠিক আছে, তাহলে ওরকম একটা অ্যারো দিয়ে ডিনোট করা কিছু ইলেকট্রিক ফ্লাক্স বলে এগুলাকে, এরকম বের হবে। ওকে, তাহলে এই যে ফ্লাক্স গুলো বের হচ্ছে এগুলোকে বলা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। ওকে, আচ্ছা, এখন ইলেকট্রিক ফ্লাক্সের আমরা সাধারণত ইলেকট্রিক ফ্লাক্সকে এটা নোটেশন হলো, নোটেশন হচ্ছে ফাই। ঠিক আছে, এটা বড় হাতের ফাই বলে আর কি, এটা নোটেশন হচ্ছে বড় হাতের ফাই, এটা তো আমরা খেয়াল রাখবো আর কি। তাহলে মানে এটার ইউনিট ইউনিট কিন্তু একটা জটিল ইউনিট আছে, এটা পরে বলছি আমরা, কিন্তু মনে রাখবা যে এটার একটা সহজ সরল ইউনিট আছে। ঠিক আছে, সেটা হচ্ছে এটার ইউনিট কুলম। এখন প্রশ্ন হলো যে কুলম তো চার্জের ইউনিট, তাহলে ইলেকট্রিক ফ্লাক্সের ইউনিট কেন কুলম হবে? ওয়েল, আই উইল মানে গিভ দ্য এক্সপ্লেনেশন লেটার। ঠিক আছে, যে কেন এটাকে আমরা ইউনিটটা কেন কুলম বলতে পারি আর কি। সো ইউনিট কুলমই বলি আপাতত।
তো এখানে মেইন ডিফারেন্স যেটা, সেটা কিন্তু একটু খেয়াল রাখবো আমরা, সেটা হচ্ছে আমরা ইলেকট্রিক ফ্লাক্স এবং ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে এটা কিন্তু মেইন যেটা ডিফারেন্স সেটা হলো যে এটা হলো ওপেন লাইন। এগুলা ম্যাগনেটিক ফ্লাক্স যখন করছিলাম, ঠিক আছে, এটা মানে ইন কন্ট্রাস্ট অফ ম্যাগনেটিক ফ্লাক্স, এটা কিন্তু এটা ক্লোজ লাইন হচ্ছিল। কারণ কি? কারণ হলো যে নর্থ থেকে বের হয়ে সাউথের দিকে যায় এবং এটা কিন্তু প্রত্যেকটা একটা ক্লোজ পাথ তৈরি করে, তাহলে এটা কিন্তু ক্লোজ ছিল, কিন্তু এটা ওপেন। এটা বড় ডিফারেন্স একটা। এই জন্য দেখো যে বের হয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে, তার মানে এটা অ্যাকচুয়ালি ডাইভার্সেস। ওকে, আচ্ছা, এটা হলো একটা একটা মানে ক্রাইটেরিয়া আর কি। সেকেন্ড হলো যে এটা যদি পজিটিভ চার্জ না হয়ে মনে করো নেগেটিভ চার্জ হতো, ধর এখানে নেগেটিভ চার্জ, তাহলে এটা কিন্তু বের হওয়ার পরিবর্তে ঢুকতো তখন। ঠিক আছে, এখন কিন্তু ঢুকছে। এখন যদি এমন হয়, এটা মজার একটা বিষয়, যদি এমন হয় যে এখানে একটা পজিটিভ আছে, ধরা যায় এটা পজিটিভ, তাহলে এটা থেকে তো বের হবে, এটা থেকে কিন্তু বের হবে আর এটাতে ঢুকবে। তা যদি কাছাকাছি আসে, তাহলে প্রথমটার থেকে যেটা বের হচ্ছে ওই জিনিসটাই কিন্তু দ্বিতীয়টাতে ঢুকতে পারবে, এই ঘটনাটা। ওকে, তার মানে বোঝা যাচ্ছে যখন একটার থেকে ফ্লাক্স বের হয়ে অপরটাতে মানে ঢুকে, তখন কিন্তু ন্যাচারালি কিন্তু অ্যাট্রাক্ট ইচ আদার। যদি এমন হতো যে দুইটাই পজিটিভ, তাহলে এটা থেকে বেরোচ্ছে, এটা থেকে বেরোচ্ছে, কিন্তু একটা থেকে বের হয়ে আরেকটার মধ্যে ঢোকার উপায় নাই, যার ফলে হবে কি যে এরকম মানে যে এদের মধ্যে বিকর্ষণ তৈরি হয়ে যাবে। এটা দেখাই, ঘটনাটা এরকম আর কি। এই এর মধ্যে একটা থেকে আরেকটা ঢোকার কোনো উপায় নাই, তার মানে এটা কিন্তু কি হবে, এটা মানে এরকম এটা বিকর্ষণ তৈরি হবে আর কি, সোজা কথা এই। তার মানে একটা থেকে বের হয়ে আরেকটাতে ঢুকতে পারবে না। সুতরাং এটা উভয়ই বের হচ্ছে, সুতরাং এটা কি হবে, ইট উইল বি রিপালশন। ওকে, তাহলে এটা তো আমরা খেয়াল রাখবো যে আম, যদিও এখানে এটা ওপেন, হ্যাঁ, কিন্তু কাছাকাছি যদি কোনো বিপরীতধর্মী চার্জ পাই, তাহলে যে একটা থেকে বের হয়ে একটা থেকে ঢুকে পড়ে, তো যার ফলে দে উইল অ্যাট্রাক্ট ইচ আদার। কমন সেন্স আর কি, এটা আমরা ছোট ক্লাসগুলোতে শিখছি। হ্যাঁ, যে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে অ্যাট্রাক্ট, আজকে মানে আমরা কুলম্বস ল পড়ার সময়ও ব্যাপারটা আমরা দেখেছি আর কি। তো দিস ইজ ইলেকট্রিক ফ্লাক্স। এটা ম্যাগনেটিক ফ্লাক্সও আছে, ওটা আমরা আমাদের এই কোর্সেই পরে শিখবো আশা করি ইনশাল্লাহ। তো আপাতত ইলেকট্রিক ফ্লাক্স সম্পর্কে এখানে বললাম। আচ্ছা, সো ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে ফ্লাক্স ডেনসিটি। ওকে, তাহলে আমরা কিন্তু এখন যেটা বলছি সেটা হলো ফ্লাক্স ডেনসিটি, যেটা ডেফিনেশন আগে দিয়ে আসছি আমি। এর নাম আমরা কিন্তু বলতে পারি যে ফ্লাক্স ডেনসিটি, যেটা সেটা নিয়ে কথা বলছি। আবার একটু লিখে ফেলি, ফ্লাক্স ডেনসিটি। তো ফ্লাক্স ডেনসিটি হলো যে ইলেকট্রিক প্লাস পার ইউনিট এরিয়া। হ্যাঁ, ধরো আমি যদি একটা একটু একটু বুঝে আসি আগে, তাহলে আমরা ফর্মুলাটা এখানে লিখতে পারবো ডাইরেক্ট। তো এর আগে কারেন্ট ডেনসিটি আমরা বলেছিলাম ওটার মতো অনেকটা। ধরা যাক এখানে কিছু পরিমাণ ফ্লাক্স যাচ্ছে এরকম, দিজ আর সাম ফ্লাক্স। তো আমি যদি বলি যে এখানে এই ফ্লাক্সের পাথে আমি এরকম একটা সারফেস বসাই দিচ্ছি, সো দিস ইজ আ সারফেস। তাহলে আমি যদি বলি যে টোটাল ফ্লাক্স যেটা সেটা হচ্ছে মনে করো আই, কিন্তু এটা মধ্যে ছোট্ট একটা সারফেস নিয়ে, এই সারফেস নিয়ে বিবেচনা করছি যার মানে এরিয়া হচ্ছে ডিএস। আর মনে করো যে এটার ভিতরে যে পরিমাণ ফ্লাক্স যাচ্ছে সেটা হচ্ছে টোটাল ফাইয়ের একটা অংশ। টোটাল ফাইয়ের অংশ মানে কি, ডি ফাই। তাহলে আমি কিন্তু এই ডি ফাই ডিভাইডেড বাই ডিএস যে টার্মটা, এই টার্মটাকে আমরা বলবো ফ্লাক্স ডেনসিটি ডি। এইটাকে বলা হচ্ছে ফ্লাক্স ডেনসিটি, ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, যেটাকে আমরা বড় হাতের দিয়ে অলরেডি বলেছি, এর আগে ছোট্ট একটা ডেফিনেশন দিয়েছিলাম। সো দিস ইজ ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। এইবার আর শুধু ফাই বললে তখন ফ্লাক্স। তাহলে এখানে উই ক্যান রাইট ডি ফাই ইজ ইকুয়াল টু ডি ডিএস। বাট ওয়েট, যদি আগের দিনে যেভাবে বলছিলাম, কারেন্টের ক্ষেত্রে যেভাবে বলছিলাম যে আমার ক্ষেত্রে এটা হচ্ছে ফ্লাক্স লাইন, ঠিক আছে, কিন্তু এখানে এটা তোমার সরাসরি লম্ব না দিয়ে একটু বাঁকানো, মানে এখানে একটা অ্যাঙ্গেল আছে, ধরা যায় যে এখানে একটা অ্যাঙ্গেল এইভাবে দেওয়া আর কি, সোজা কথা। তাহলে এইবার যেটা হবে সেটা হচ্ছে যে এই মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আমি বলি, এই অ্যাঙ্গেলটা যদি থিটা বলি, তাহলে এই চিত্রে কিন্তু এটা বদলে যাবে একটু, তাই না? বদলে কি হবে, বদলে হবে ডি ফাই ইজ ইকুয়াল টু ডি ডিএস কস থিটা। এই ব্যাখ্যাটা আমরা কারেন্ট ডেন্সিটি দেখানোর সময় একবার বলেছি।
সুতরাং উই ক্যান রাইট d phi is equal to d dot ds. ওকে, এইখানে ডিটা হচ্ছে ফ্লাক্স ডেনসিটি, ক্যাপিটাল ডি। সো আমরা যে মানে এখানে জিনিসগুলো এই ফিগারে একটু দেখার চেষ্টা করি, এই যে খুব ডিটেল এই ফিগারেও বলা যাচ্ছে আর কি। ওই যে আমি রেক্ট্যাঙ্গুলার সার্ফেস দেখাচ্ছিলাম, এখানে এটাকেই এরকম একটা ওভাল দিয়ে দেখানো হচ্ছে আর কি। তাহলে ফ্লাক্স ডেনসিটি পার ইউনিট এরিয়া, এটা যদি আমি মনে করি যদি লম্ব হয়, ঠিক আছে, তখন যেটা ডটেড লাইন, যেটা এখানে যে ডটেড লাইন লিখে দেওয়া আছে, তো সেটা যদি হয় তাহলে ডি এর ডেফিনেশন হবে হোয়াট? ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডি? তাহলে উই ক্যান রাইট ডি ভেক্টর ইজ ইকুয়াল টু, আচ্ছা প্রথমে আমি ম্যাগনিটিউড বলি, কারণ এখানে তো ই দিয়ে করা আর কি, ঠিক আছে, শুধু ম্যাগনিটিউড দিয়ে বলি আগে। তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন? যখন পারপেন্ডিকুলার থাকবে তখন ডেফিনেশন হবে ডি ফাই ডিভাইডেড বাই ডিএস, অর্থাৎ উই ক্যান রাইট ডি ফাই ইজ ইকুয়াল টু, ঠিক আছে, ডিডিএস। কিন্তু যদি আমি যে সলিড লাইন বলি, এখানে তো যেখানে ওই যে বডির ফিগারে দেখেছিলাম বিস্তারিত, তাই না? তখন এটাকে কি লিখবো? তখন যেটা মধ্যবর্তী অ্যাঙ্গেল দিয়ে এখানে কস্ট একটা দিয়ে আবার গুণ হবে, এটা বিস্তারিত আগে বলছি। সো আমি ওটাকে সরাসরি এবার লিখে দেবো, দ্যাট ইজ ডি ফাই ইজ ইকুয়াল টু কি হবে? ডি ডট ডিএস। এটা কিন্তু ফর্মুলা, এটার থেকে আসছে কিন্তু। আর এখান থেকে আমি যদি ইন্টিগ্রাল রিলেশনটা পেতে চাই, দ্যাট ইজ ফাই যদি লিখতে চাই, তাহলে ইন্টিগ্রেশন ইউজ করবো একটা ওভার দ্য সারফেস, সো ডি ডট ডিএস। ওকে, তাহলে এটা এটা বাম পাশে যেটা লিখছি এটাকে আমরা বলছি যে ডিফারেন্সিয়াল রিলেশন, ওইটার ইন্টিগ্রাল রিলেশন ডান পাশে লিখছি আর কি। আর রিলেশন বিটুইন ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড, এটা অলরেডি একবার লিখছি, আবার লিখবো। সেটা হলো এম্পিরিক্যাল। এম্পিরিক্যাল মানে প্রপোর্শনাল, সোজা কথা, যে ল্যাবে পেয়েছি আগে, তারপরে ফর্মুলা। সো ডি ভেক্টর ইজ এপসাইলন ই প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড যত বাড়ে, ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি তত বাড়ে। এবং মজা হচ্ছে কোশ্চেন, স্যার পারপেন্ডিকুলার না হলে কোনো অ্যাঙ্গেল গুণ হবে না? ওই যে অ্যাঙ্গেলের কাজটা ডট দিয়ে লিখছি। ওকে স্যার। মানে তুমি ওই আমি যে বোর্ডে যে হিসাবটা দেখেছি ওইটাতে আসো আরেকবার। এই দেখো, এই যে এখান থেকে, এই যে এই তো লম্ব, এই দিস অ্যাঙ্গেল ইজ এটা। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে এবং এটা থেকে কিন্তু ডি ফাই ইকুয়াল টু ডি ডিএস কস এটা লিখেছি। আর এটা গত দিনে যেটাকে কারেন্ট দিয়ে একটা হিসাব দেখেছিলাম, এক্স্যাক্টলি ওইটাই কিন্তু, ওইটাই, ওর মধ্যে পার্থক্য নেই। ওকে স্যার। ওকে, আচ্ছা, তাহলে এইটা হলো যে আমরা বলি যে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রিলেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং আমাদের এই কোর্সে এতবার লাগবে যে এমনি এই ইউজ করতে করতে দেখবা যে একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। তো এমনি একটু আভাস পাচ্ছি তো না যে আমরা কেন ভেক্টর পড়ছি, আশা করি হ্যাঁ যে একটু আভাস পাচ্ছি যে কেন ভেক্টর পড়ছিলাম। কারণ মানে ভেক্টরের জিনিসগুলো আগে ব্যাখ্যা করছি বলে পরবর্তীতে দেখবা যে, এবং রানিং প্রতিদিনই দেখবা যে ওকে এগুলাই তো আমরা কয়েকদিন আগে ভেক্টরে দেখলাম। ওকে, এই জন্য ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট যখন যেখানে যেটা লাগবে ওই জিনিসগুলোকে আমরা আগে সামারাইজ করে নিয়েছি, এই কারণে যাতে আমাদের পরবর্তীতে যখন আমি অ্যাপ্লাই করব তখন খুব একটা কষ্ট না হয়। ওকে, তো সামনে আগলে আরো বোঝা যাবে, এবং মোটেও কঠিন না, কিন্তু সিনসিয়ার থাকতে হবে এবং প্রতি ক্লাসে উপস্থিত থাকবে আর কি। পরে রেকর্ড দেখলে কিন্তু মজা পাবো না অতটা, কারণ তুমি কিন্তু ক্লাস করতেছো আর রেকর্ড দিচ্ছ, অনেক পার্থক্য আছে। ওকে, তুমি তো ক্লাসে পার্টিসিপেট করতে হবে, সুতরাং রেকর্ড শুনে পরবর্তীতে আর ক্লাস যে করে না সে পরে রেকর্ড শুনবে, আমার বিশ্বাস হয় না। ঠিক আছে, এই জন্য তুমি মানে ক্লাস যে করবে এটা কিন্তু তোমার সময়টা কাজে লাগবে আর কি। এরপরে যদি কোনো পয়েন্টে তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে ওটা থামাই থামাই দেখবো আর কি। আচ্ছা, এনি আদার কোশ্চেন? স্যার, হ্যাঁ, কোশ্চেন। স্যার মানে ইয়ার বাইরে স্যার, স্যার আমাদের কোর্স আউটলাইনে তো দেওয়া স্যার লেকচার 8 এ সিডি 2 টা হবে স্যার, তাহলে কি মানে পরীক্ষা তো স্যার না না, বুধবার ওটা হচ্ছেন? না না, লেকচার 9 আর কি। হ্যাঁ, 8 না 9 হবে। ওকে স্যার। ঠিক আছে, লেকচার 9 ওটা সিমেট্রিক্যালি দেওয়া আর কি, তোমার 5th ক্লাস 9 ক্লাস 16th এইভাবে আর কি। আর এক্সট্রা 2টা হবে মিডের আগে 12তম ক্লাসে আর ফাইনালের আগে 24তম ক্লাসে। ঠিক আছে, এইভাবে জি। দেওয়া আর কি। তো ওটা সিমেট্রিক্যালি দেওয়া, তোমার এখানে এইসব কিছু নাই আর কি। তো ঠিক আছে, তাহলে আমরা আর কোনো কোশ্চেন না থাকলে শেষ করি, সময় আর কয়েক মিনিট আছে মাত্র, শেষ করে দিই আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।